So, men and girls, welcome to the engineering class for HSC 2K25. তো আজকের টপিক কি পার্টস অফ স্পিচ ডিটেকশন প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। ঠিক আছে, প্রথমেই আমরা তোমার টপিকের ভিতরে যাব না, আমরা প্রথমে ইঞ্জিনিয়ারিংয়ের ভার্সিটির রিকোয়ারমেন্টসগুলো আগে দেখবো। ঠিক আছে, তো কোন ভার্সিটিতে কেমন ইংলিশ আসে, কত নাম্বারের ইংলিশ আসে, অনেক মানে কিছু কিছু ভার্সিটিতে তো ইংলিশ অ্যান্সারও করা লাগে না। তো চলো আমরা সেই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে আসি যে কোন কোন ভার্সিটিতে। এই যে সর্বপ্রথম বুয়েট, দেখো বুয়েটে ইংলিশই নেই, বুয়েটে কোনো ইংলিশ নেই। তো ইঞ্জিনিয়ারিং গুচ্ছ অর্থাৎ সিকে রুয়েট, এখানে সবচেয়ে বেশি ইংলিশ। এই যে মার্ক করা আছে, এই দেখো তোমার 25টা MCQ 2 মার্ক করে 50 মার্কের ইংলিশ আসবে সিকে রুয়েটে। ঠিক আছে, তো এটা কিন্তু সবচেয়ে বেশি। তারপরে বুটেক্স, হ্যাঁ বুটেক্সে দেখো মার্ক করা আছে রিটেন, বুটেক্সের রিটেন আসে তোমার পাস করে 4টা প্রশ্ন, 4 বছরা 20 নম্বরের ইংলিশ আসে, এটা আছে বুটেক্সে। তারপর আইইউটি অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এইখানে দেখো তোমার MCQ আসে 15টা MCQ, এই ইংলিশ অ্যান্সার করাই লাগবে তোমার কম্পালসারি। তারপর দেখো MISTতে ইংলিশ, এটাও রিটেন 10 মার্কের, অর্থাৎ 2টা প্রশ্ন দিতে পারে অথবা একটা রিটেন লিখতে দিতে পারে, তোমার 10 নম্বরের ইংলিশ আসে। তো মোটামুটি দেখা যাচ্ছে। তারপর হ্যাঁ, ঢাকা ভার্সিটির ক ইউনিটে অপশনাল, এইখানে তুমি ইংলিশ স্কিপ করতে পারো। এই যে বাংলা, তারপর চতুর্থ সাবজেক্ট অর্থাৎ 4 সাবজেক্ট সাধারণত বায়োলজি বা হায়ার ম্যাথ আছে, ওইটা ক্লিয়ার থাকলে তুমি এখানে ইংলিশ স্কিপ করতে পারো। তারপরে দেখো জাহাঙ্গীরনগরে এই ইউনিটে 3 মার্কের ইংলিশ আসে, MCQ 3টা MCQ আসে মাত্র। ডি ইউনিটে 4টা MCQ আসবে, খুবই কম। হ্যাঁ, তারপর রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে, ঠিক আছে, আর ইউএর সি ইউনিটে কোনো ইংলিশ নেই। বাহ, সুন্দর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কি 15টা MCQ আসে চট্টগ্রামে, দেখলাম। তারপর গুচ্ছে এখানে অপশনাল, যেখানে তুমি তোমার চতুর্থ সাবজেক্ট অথবা বাংলা দিয়ে ইংলিশে রিপ্লেস করতে পারো। 25টা MCQ আছে, হ্যাঁ MCQ মাত্র 25টাই MCQ। তো এটা হচ্ছে গুচ্ছে। এবার কৃষিগুচ্ছে দেখি, কৃষিগুচ্ছে 10টা MCQ আসে, এটা বাধ্যতামূলক অ্যান্সার করাই লাগবে। হ্যাঁ, এবার মেডিকেল অর্থাৎ ডেন্টাল, তাই তো, মেডিকেলে 15টা MCQ আসবে ইংলিশ থেকে। বুঝতে হবে ভাই, ইংলিশ গুরুত্বপূর্ণ। তারপর দেখো আর্ম ফোর্সের যদি AMC অথবা AFMC, এখানে যদি আর্ম ফোর্সেস ও আর্মি মেডিকেলে 5 মার্কের মাত্র 5টা MCQ আসবে। দেখা যাচ্ছে এই আছে ইংলিশের গুরুত্ব। সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি যে সিকে রুয়েট কইছে, এই যে সিকে রুয়েট, যেখানে আমার 25 অর্থাৎ 50 মার্কের ইংলিশ। ঠিক আছে, মোট কত 50 মার্কের শুধু ইংলিশই আসবে। MCQ পরীক্ষা 500 নম্বর অবশ্য। যাই হোক, ইঞ্জিনিয়ারিং গুচ্ছে দেখো আমাদের কিন্তু ইংলিশ করাই লাগবে। যাই হোক, চলো এবার আমরা সরাসরি লেসনে ফিরে যাই। কি আমাদের আজকে পার্টস অফ স্পিচ ডিটেকশন, প্রিপোজিশন আর কনজাংশন। চলো। এই যে, তো ইংলিশ শুরু করার আগে একটা বিষয় ক্লিয়ার করি। দেখো এই HSCর পরে যার এই অ্যাডমিশন ফেজটাতে ইংলিশ সাবজেক্টে স্টুডেন্টদের 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো যাদের বেসিক ক্লিয়ার, যারা 90+, ঠিক আছে, নাম্বার পায় 92, 93, 95 এরকম নাম্বার পায় ইংলিশে, একাডেমিকে যাদের বেসিক ভালো ছিল তারা। আর 2 নম্বর ক্যাটাগরি, তারাও তোমার 90+ পায়, 80+ পায়, কিন্তু তাদের বেসিক ক্লিয়ার না। এরা কি করে, তোমার মুখস্থ বলতে কি, এরা অর্থ বুঝে বুঝে ইংলিশ করে। এখন তুমি বলবা অর্থ বুঝে বুঝে ইংলিশ করাই তো বেসিক, আসলে না ভাই। আমি তোমার এটা চোখে আঙুল দিয়ে দেখাই দেবো যে অর্থ বুঝে বুঝে ইংলিশ করাটা বেসিক না। ঠিক আছে, ক্লাসটা হলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা কেন ইঞ্জিনিয়ারিং ক্লাস গুরুত্বপূর্ণ। তো আমি নিজেই এই 2 নাম্বার ক্যাটাগরিতে ছিলাম। আমি অর্থ বুঝে বুঝে করতাম, ঠিক আছে, রুল আমার সব মনে করো মুখস্থ ছিল, আমি অর্থ বুঝে বুঝে সব সলভ করতাম। কিন্তু অর্থ বুঝে ইংলিশ করা আর বেসিকের ইংলিশ করা দুটো আলাদা। আর 3 নাম্বার ক্যাটাগরি, যারা দেখা যাচ্ছে রুলও বোঝে না, অর্থ মিনিংও ঠিকঠাক করতে পারে না, এরা তো তোমার ন্যাশনালে পড়বে, এদের হিসাবটাই পুরো আলাদা। তো আমাদের এই 2 নাম্বার ক্যাটাগরির থেকে ভাই উঠে আসতে হবে, নয়তো অন্তত ইংলিশ সাবজেক্টে ভার্সিটিতে যে মারা খাতেই হবে ভাই। অ্যাডমিশন ফেজ এইখানে অনেকেই তোমার গেড়া খায়, দেখা যাচ্ছে সে একাডেমিকে ভালোই,
মানে সেই অর্থ বুঝে করেছে, তো বেসিক করিনি। এখন তুমি ক্লাসটা করলে হয়তো খানিকটা ধারণা পেয়ে যাবা যে আসলে ইংলিশের বেসিকটা কি। ঠিক আছে, তো দেখো পার্টস অফ স্পিচে মানে আমাদের অ্যাডমিশনে পার্টস অফ স্পিচ দুইভাবে আসে। ইন্ডিভিজুয়াল অ্যাপারেন্স অর্থাৎ তোমার মানে যে ডেরিভেটিভস আছে না, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওইগুলা একদম আলাদা একটা ওয়ার্ড দিয়ে বলবে। এই যে যেরকম এই প্রথমে এটা দিয়ে আছে, হ্যাঁ এই যে প্রথমটাই দেখা যাচ্ছে হুইচ পার্টস অফ স্পিচ, ওয়াটার ইজ, পানি কোন পার্টস অফ স্পিচ, এটা কম আসে ভাই, এটা সাধারণত খুবই কম আসে। ইন্ডিভিজুয়াল তোমার অ্যাপারেন্স এটা কম আসে, আমরা তো জানি এটা নাউন, তাই তো, ওয়াটার মানে তো নাউন। আর দ্বিতীয়টা হচ্ছে ইটস পজিশন ইন এ সেন্টেন্স, এটা আছে সমস্যা। সমস্যা কোন জায়গায়, দেখা যাচ্ছে একই ওয়ার্ড, ঠিক আছে, যারে আমরা দেখা যাচ্ছে প্রিপজিশন হিসেবে চিনি, তারে অন্যান্য পার্টস অফ স্পিচ হিসেবে সে একটা সেন্টেন্সে বসতে পারে। দেখো এই যে আই ওয়াটার দ্য প্লান্টস, আচ্ছা দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান। দেখো ওয়াটার আমরা তো জানি নাউন, কিন্তু পজিশন অনুযায়ী ও ভিন্ন হয়ে কী হবে, ও হবে ভার। আই ওয়াটার দ্য প্লান্ট অর্থাৎ আমি গাছে পানি দিই, তাহলে ওয়াটার কী হয়ে গেল, ভার। বুঝলে, এভাবে এই দুই ধরনের ইংলিশ তোমার দুইভাবে ইংলিশ আসে। আর অবশ্যই ভাই খাতা কলম নিয়ে বসো, আমি সলভ করার জন্য দেখা যাচ্ছে যেগুলো প্রশ্ন করব তুমি সেগুলো খাতায় লিখবা, তারপরে আমি যখন কারেকশন করে দেবো, আমি তখন বুঝাবো, তখন তোমার বুঝতে সুবিধা হবে যে আমি ভুল কোন জায়গায় ছিলাম আর আসলে সঠিকটা কি। তো শুয়ে শুয়ে ক্লাস করে না, ওঠো, খাতা কলম নাও, তো কিছু উপকার হবে। ঠিক আছে তোমার এইখানে এবার শুরু করো, খাতা কলম নিয়ে প্রথমেই শুরু করো। তুমি আমার উত্তর দাও, হি ট্রাইড হিজ বেস্ট। ঠিক আছে, এখানে বেস্ট এটাই কোন পার্টস অফ স্পিচ, বেস্ট। ঠিক আছে, বেস্ট কোন পার্টস অফ স্পিচ, লেখো নিজের উত্তরটা খাতায় লেখো। ঠিক আছে, লেখা হয়ে গেছে। এখন দেখো নেক্সট আসি, বেস্ট আসলো কোন জায়গার থেকে, আমরা জানি গুড, তারপর পজিটিভ মানে ডিগ্রি চেঞ্জে গুড, তারপর এর কম্পারেটিভ কি বেটার, তারপরে কি বেস্ট, তাই তো এ আসছে। আর পজিটিভ ডিগ্রি সাধারণত চেঞ্জ করা যায় কাদের, অ্যাডজেক্টিভ। তো আমরা তো জানি গুড অ্যাডজেক্টিভ, বেটারও অ্যাডজেক্টিভ, বেস্টও অ্যাডজেক্টিভ, তাই তো। কিন্তু বিষয়টা আসছে এইখানে ভাই, এই দুটা এবার অ্যান্সার করো। হি হ্যাড এ বেটার অপশান আর হি ব্যাটেড বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। ঠিক আছে, এই দুইটার অ্যান্সার করো আমার, কোনটা কোন পার্টস অফ স্পিচ, লেখো ফটাফট লেখো, কাজে লাগবে ভাই। আসলে বেসিকটা কি, আর আমরা অর্থ বুঝে বুঝে পড়ি এতদিন, কি পড়ে আসলাম আমরা অর্থ বুঝে বুঝে, বোঝা যাবে। তো দেখো হি হ্যাড এ বেটার অপশান, এখানে প্রথমে খেয়াল করো অপশান এটা কি, এটা তো অবজেক্ট। অবজেক্ট কাকে বলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায়, তাই তো। হি হ্যাড এ তার একটা কি ছিল, হ্যাড মানে কি, তার কি ছিল, অপশান ছিল, তাই তো। তাহলে অপশানকে মডিফাই কে করলো, বেটার, তাহলে বেটার কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ, তাই তো। এইখানে 2 নাম্বারটা হলো ভাই সমস্যা। ঠিক আছে, হি ব্যাটেড বেটার দেন এনি আদার প্লেয়ার ইন হিজ টিম। এখন দেখো হি বেটার নাকি ব্যাটেড বেটার, কি হবে, ব্যাটেড বেটার, তাই তো। হি ব্যাটেড বেটার, হি বেটার না, এখানে ব্যাটেড বেটার। তো ব্যাটেডটা কি, ব্যাটেডটা হলো ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, তাই না। মনে রাখো একটা জিনিস, অ্যাডভার্ব যে শুধু ভার্বকে মডিফাই করে না, এখানে লিখে দিই, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে তোমার, আর পুরো সেন্টেন্সকে। ঠিক আছে, পুরো সেন্টেন্সকে, অর্থাৎ পুরো সেন্টেন্সকে বলতে তুমি এখানে লিখতে পারো তুমি কনজাংশনকে, মানে সহজ কথায় অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন, এই তিনটা বাদে সবাইকে মডিফাই করতে পারে। ঠিক আছে, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন আর প্রিপোজিশন, এই তিনটা বাদে সবাইকে মডিফাই করতে পারে। এখন ভার্বকে মডিফাই করলো, তাই আমার বেটার কি হবে এখানে, তাহলে বেটার হবে অ্যাডভার্ব। কি হয়ে গেল ভাই, আমরা তো জানি বেটার ডিগ্রি চেঞ্জ করা, কম্পারেটিভ করা, সেটা অ্যাডভার্ব হয়ে গেল। আমরা তো সারা জীবন পড়ে আছি যে অ্যাডজেক্টিভের তোমার ডিগ্রি চেঞ্জ হয়, সেখানে আমার কিভাবে এখানে অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, তাই না, এটাই তো প্রশ্ন। তো অ্যাডভার্ব যেহেতু
লিখেছি, তাহলে অ্যাডভার্বের এটা আছে অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, তাহলে এর পজিটিভ কী হবে? লিখে রাখো ভাই, পজিটিভ হবে ওয়েল। ওয়েল মানেও ভালো, গুড মানেও ভালো। এখানে গুড আর ওয়েলের ভিতরে পার্থক্য, বুঝলে? যে আমার গুড হলো অ্যাডজেক্টিভ আর ওয়েল হলো, লিখে দিলাম অ্যাডভার্ব। এই যে এই সেন্টেন্সে ওয়েল কি হবে? হি ট্রাইড ওয়েল, ওয়েল হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে? এখনো আমরা এই সেন্টেন্সে আসিনি, এখন আসবো, ঠিক আছে? আগে এইটুক নোট করে রাখো ভাই, এগুলো বেসিক। এইগুলো বেসিক। অর্থ বুঝে বুঝে, এই যে অর্থ বুঝে বুঝে তুমি এখানে তোমার সময় পারবা, অর্থ বুঝে বুঝে পারবা, কিন্তু যে যার বেসিক ক্লিয়ার হবে, এই যে সে একদম ডাইরেক্ট দেখবে নাউনকে, এই ভার্বকে মডিফাই করতেছে, তাই অ্যাডভার্ব, সে তো এভাবে পড়ে, সে তো পুরো সেন্টেন্স পড়বেও না, তাই তো? শুধু আগে পিসের ওয়ার্ড দেখে সে ফটাফট অ্যান্সার করে দেবে, তার অ্যান্সার করতে লাগবে 5 সেকেন্ড, তোমার লাগবে 15 সেকেন্ড। এটাই হচ্ছে পার্থক্য। শুধু পারলে হবে না, কম সময় পারা লাগবে। নোট করো, এটা নোট করো ফটাফট, যত লিখেছি পুরোটাই নোট করো। পুরোটা নোট করো। আচ্ছা, গেল তো। এবার হচ্ছে আমরা এইখানে আসি, ঠিক আছে? হি ট্রাইড হিজ বেস্ট। এখানে হি তো প্রোনাউন, সাবজেক্ট, ট্রাইড ভার্ব, ট্রাইড কি? এটা তো ভার্ব। হিজটা কি? হিজ কি? হিজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মালিকানা। পসেসিভ মানে কি? মালিকানা, তাই তো? চলো, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই 7টা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবা, এই 7টার পরে যদি একটি ওয়ার্ড থাকে, একটি ওয়ার্ড থাকে, তাহলে সেটা নাউন হবে। একটি ওয়ার্ড থাকা লাগবে ভাই, আই রিপিট, একটি ওয়ার্ড থাকা লাগবে। একটির বেশি হলে বিষয়টা আলাদা হয়ে যাবে। এরপরে যখন একটি, কেন দেখো, হিজ পেন, হার ফাদার, মাই পেন, আওয়ার হাউস, আচ্ছা, ইউর পেন, দেয়ার টিম, ইটস কালার, সবগুলো কি নাউন না? তাহলে এরপরে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। তাহলে আমরা ফিরে যাই, তাহলে বেস্ট কি হবে? এটা বেস্ট হয়ে গেল ভাই নাউন। এই বেসিক ভাই, তোমার আত্মা এখানে কাঁপায় দেবে অ্যাডমিশনে, ঠিক আছে? এই যে দেখো, অ্যাডমিশনে আমরা সাধারণত জানি অ্যাডজেক্টিভের ডিগ্রি ফ্রম চেঞ্জ হয়, কিন্তু অ্যাডভার্বেরও ডিগ্রি ফ্রম চেঞ্জ হয়। সেটা কই হয়? অ্যাডমিশন টেস্টে হয়, বুঝলে? তাহলে বেস্ট কি হবে? আমার নাউন হবে, ঠিক আছে? এইখানে ভাই পার্থক্য, এগুলো নোট করে রাখো ভাই, খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন ডাইরেক্ট দিবে, ডাইরেক্ট প্রশ্ন দেবে ভাই, ঠিক আছে? ডাইরেক্ট প্রশ্ন দেবে এই জায়গার থেকে। আমরা করবো, আমরা প্র্যাকটিস করবো, আমরা প্রশ্ন প্র্যাকটিস করবো, ডাইরেক্ট অ্যাডমিশন টেস্টেরও প্রশ্ন। আচ্ছা, এটা তো দেখালাম, এই কটাও লিখে রাখো। আমি সরে যাব, ভিডিও পজ দিবা, নোট করে রাখবা, ঠিক আছে? এইবার আসি অলের কনসেপ্ট। একই অল সেন্টেন্স ভেদে 4 রকম হয়। তো যার যার অ্যান্সার ফটাফট লেখো, ঠিক আছে? কারণ নিজে একবার ট্রাই করার পরে আমি যখন বিষয়টা বুঝাবো, তখন ক্লিয়ার হবে বেশি, মনে থাকবে তোমার বেশি। তুমি ভুল করলে আর আমি কারেকশন করে সেটা কি হলো, ঠিক আছে? তো প্রথম সেন্টেন্সে অল, এই 4টা লেখো ফটাফট, লিখে উত্তর বলো আমারে কোনটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? এটাই ডিটেকশন, পার্টস অফ স্পিচ ডিটেকশন। আর এই জিনিসটা লিখে রাখো, পসেসিভ মানেটা লিখে রাখো এখানে, মানে মালিকানা, মালিকানা, ঠিক আছে? মালিকানা, পসেসিভ মানে কি? মালিকানা। ভিডিও পজ দিয়ে ট্রাই করো ভাই, হয়ে গেছে তাই না? আচ্ছা চলো দেখি, প্রথম অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। এখানে স্টুডেন্টস কি? নাউন, সাবজেক্ট। তাহলে স্টুডেন্টকে মডিফাই করে কে? অল করে। তাহলে অল স্টুডেন্টস অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। লেখো অ্যাডজেক্টিভ। এবার অল আর প্রেজেন্ট, এখানে অল কি হবে ভাই? সাবজেক্ট পজিশনে, মনে রাখো, সাবজেক্ট আর অবজেক্ট পজিশনে শুধুমাত্র নাউন আর প্রোনাউন বসতে পারে, ঠিক আছে? পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট আর অবজেক্ট পজিশনে শুধুমাত্র নাউন আর প্রোনাউন বসবে, তাছাড়া কেউ বসতে পারবে না। তাহলে এটাই হবে হয় নাউন নয় প্রোনাউন। তা অল কখনো তো নাউন হবে না, কারণ অলটা বসাইছি কেন? অল আর প্রেজেন্ট। রাকিব, রকি, আবিদ, সাহির আর প্রেজেন্ট,
আমি এটা না বলে আমি বললাম অল আর প্রেজেন্ট, অর্থাৎ সবাই উপস্থিত, তাই তো? তাহলে আমার অল কি হবে? অল হবে প্রোনাউন, নাউনের পরিবর্তে আমি বসাইছি, তাই তো? তারপর হি লস্ট হিজ অল ইন, এটা তো ভাই আমরা জানি, এই যে এই মাত্র দেখিছি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন, তাই তো? এই যে হি লস্ট হিজ অল ইন ফ্লাড, অল কি হবে? নাউন। এইখানে কি আমার পুরো সেন্টেন্স পড়া লাগবে? তুমি তো ফট করে দেখবা হিজ আছে, তারপরের ওয়ার্ড কি হবে? নাউন হবে। পুরো সেন্টেন্স তো পড়ার কোনো দরকারই নেই, আছে কি? নেই। তাহলে আমার কি হবে? এটা নাউন। শি ইজ অল অ্যালোন আফটার লুজিং হার প্যারেন্টস, এখানে শি ইজ অল অ্যালোন, এখানে বোঝো এখানে শি অল নাকি অল অ্যালোন, এই অলের সাথে কার সম্পর্ক? আমার অ্যালোনের সম্পর্ক, তাই তো? তো অল অ্যালোন, অর্থাৎ অ্যালোন কি হবে? অ্যালোন হবে আমার অ্যাডজেক্টিভ, তাই তো? কারণ শি ইজ অ্যালোন, সে হয় একাকী, তাই তো? তাহলে অ্যালোন কার সম্পর্কে তথ্য দিচ্ছে? অ্যালোন শি সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই তো? তো অ্যালোনকে মডিফাই করলো কে? অল। তাহলে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে কি বলে? তাকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য সেটা অ্যাডভার্ব। দেখো একই অল আমি 4টে সেন্টেন্সে বসাইছি, পজিশন অনুযায়ী 4 রকম পার্টস স্পিচ হয়ে গেছে, তাই তো? এটাই ভাই অ্যাডমিশন টুইস্ট। এভাবে তোমার অ্যাডমিশনে মনে করো তোমার ধোকা দিয়ে দেবে। এতদিন জেনে আইসো, পড়ে আইসো, অর্থ বুঝে মুখস্থ করে করে অর্থ পড়ে পড়ে, ঠিক আছে? 2 নম্বর ক্যাটাগরির থেকে এইভাবেই বেরোতে হবে। বেসিক জানা মানে পুরোপুরি ওয়ার্ড মিনিং জানা না, এই যে সেন্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী কোনটা কোন পার্টস অফ স্পিচ, এইগুলো হলো বেসিক, ঠিক আছে? তো নোট করে ভালো এটা ফটাফট। ভিডিও পজ দাও, নোট করো, খুবই গুরুত্বপূর্ণ ভাই, এসব নোট খুবই গুরুত্বপূর্ণ। আর 500 তো, আর তোমরা যেহেতু 500 ইউটিউবে ফ্রি ক্লাস, তাই তো? তাহলে কেন নোট করবা না? আচ্ছা গেল, অল গেল, চলো তারপরে। হ্যাঁ, এবার দেখি রুল। রুল এতক্ষণ আমরা রুল পড়িনি, এত রুলই পড়েছি, বাট সেটা তোমার একটু সহজ ভাষায়, তাই তো? এবার আসি রুল। পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স, তাই তো? প্রিন্সিপাল ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, বুঝলেন? প্রিন্সিপাল ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অর্থাৎ কে বা কারা দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই তো সাবজেক্ট। এখানে দেখো নয়ন রিডস এ বুক, কে বই পড়ে? নয়ন বই। তাহলে আরে ভাই এটা তো আমরা জানি, সাবজেক্ট হবে নাউন বা প্রোনাউন, অর্থাৎ নাউন। প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। এই যে আমি তো বললাম না যে ইংলিশ গ্রামারে, মানে ইংলিশ গ্রামার না, ইংলিশে শুধুমাত্র নাউন আর প্রোনাউন হতে পারে সাবজেক্ট অথবা অবজেক্ট, এর বাইরে নাউন আর প্রোনাউনের কোনো কাজ নেই, সে শুধু সাবজেক্ট আর অবজেক্ট হতে পারবে। দেখো এখানে কি অবজেক্ট কি, এই যে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে, এটা বাই ট্রিক, এগুলো একটু মুখস্থ রাখলে সহজ হয় আর কি, ঠিক আছে? কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে? এক্সাম্পল কি, রানা রিডস এ বুক, এখানে এ বুক কি, রানা কি পড়ে? রানা একটি বই পড়ে, এ বুক। তারপর আসি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত নাউন বসে, এটা তো ঠিকই ভাই, আমরা তো জানি। রকি ইজ এ স্টুডেন্ট, রকি কি, এজ এ স্টুডেন্ট, এ হলো কমপ্লিমেন্ট। এই স্টুডেন্ট এটাও নাউন। নোট করে রাখো ভাই, কাজে লাগবে, নোট করে রাখো। ভিডিও পজ দিবা, নোট করবা। চলো নেক্সট। এবার দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে। সহজ কথায় বলতে গেলে প্রিপোজিশন এর ঠিক পরে একটি ওয়ার্ড থাকলে সেটা সাধারণত নাউন হবে, তবে প্রোনাউনও হতে পারে। দেখো হি গোজ টু স্কুল, ঠিক আছে? একটা শর্টকাট আছে, আর্টিকেল প্রিপোজিশন, ঠিক আছে? এটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, আগে প্রিপোজিশন এটা মনে রাখো যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে, আমি বলে আছি না, একটা প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, সেটা হবে নাউন। হি টেক্স কেয়ার অফ দেম, ইজ অফ, এখানে দেমটা কিন্তু ভাই নাউন, ঠিক আছে? গেল। আচ্ছা ডিটারমিনার্স অথবা অ্যাডজেক্ট, ডিটারমিনার্স কি, এ অ্যান্ড দি অথবা ফার্স্ট সেকেন্ড, এটা মানে নির্দেশক, যেটা নির্দেশ করে সেটা আমরা, নির্দেশক মানে তো অ্যাডজেক্টিভই, তো অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে সেটাও নাউন। এই যে আহমেদ ইজ মাই ফার্স্ট সন, এই যে ফার্স্ট, এরপরে সন কি হবে? নাউন হবে, অবশ্যই নাউন হবে। এবার দা আর অফ বলতে মনে রাখবা আর্টিকেল আর প্রিপোজিশন, এই দুইটার মাঝখানে এই যে আর্টিকেল আর প্রিপোজিশন, এই দুইটার মাঝখানে নাউন হয়, ঠিক আছে?
হবে আর্টিকেল আর প্রিপোজিশন এর মাঝখানে নাউন হয়, ঠিক আছে। শর্টকাট, তাহলে দা ডেডিকেশন অফ টিচার্স, এই যে দা আমার আর্টিকেল, অফ আমার প্রিপোজিশন, মাঝখানে ডেডিকেশন, দিদিরও প্রতীক তোমার সংকল্প, ডেডিকেশন, হ্যাঁ ডেডিকেশন মানে সংকল্প। তো দা ডেডিকেশন অফ টিচার চার্মড এভরিওয়ান, শিক্ষকদের নিষ্ঠা, সংকল্প বা নিষ্ঠা সকলকে মুগ্ধ করেছে। নোট করো, ভিডিও পজ দাও, নোট করো, গুরুত্বপূর্ণ ভাই, এগুলো নোট করাই লাগবে। ভিডিও পজ দাও আর নোট করো। তো হয়েছে নোট করা? হয়ে গেছে মনে হয়। চলো নেক্সট। হ্যাঁ পসেসিভ, আরে ভাই এটা দেখেছি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অর্থাৎ হিস, মাই, দেয়ার, এইসবই, তাই তো। এরপরে আমরা তো দেখলামই 7টা। তারপরে দেখো এক্সাম্পল, দিস ইজ হিজ বুক, এই যে হিস আছে যেহেতু, এরপরে বুক কি নাউন হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। আর্টিকেল এবং ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এর মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি নাউন হবে। সহজে মনে রাখবা, আর্টিকেলের পরের একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন, বুঝলে। তারপরে বেশি দেখা লাগে না। আর্টিকেলের পরে কিছু কিছু ক্ষেত্রে আবার আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ হয়, বাট অধিকাংশ ক্ষেত্রে আর্টিকেলের পরে ওয়ার্ডটা সবসময় নাউনই হয়। দেখো এক্সাম্পলে দেখি, দিস ইজ দ্য সেন্টার অফ দি প্রবলেম। এখানে দা আর অফ মানে আমি আগে বললাম আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানের ওয়ার্ডটা সবসময় নাউন হবে। তাহলে দিস ইজ দ্য সেন্টার, এটাই হলো সমস্যার কেন্দ্রবিন্দু, তাহলে সেন্টার হবে নাউন। নেক্সট, ওইটা নোট করো ভাই, ফটাফট নোট করো। চলো নেক্সট। এবার দেখো আদার পার্টস অফ স্পিচ অ্যাজ নাউন। তো নাউন যেহেতু দেখতেছ অনেক অনেক ডিফারেন্স ভাই, তো বিভিন্ন পার্টস অফ স্পিচ যেগুলোরে আমরা চিনি, যে মানে মুখস্থবিদ্যা যেটা আমরা করে আইছি, যে আমরা রিচ তো জানি অ্যাডজেক্টিভ হয়, তারপরে টক ভার্ব হয়, কিন্তু সেগুলো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে যদি সেন্টেন্সে পজিশন অনুযায়ী বসে, তাই তো। নাউন আর প্রোনাউনের কাজ কি, শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্টে বসা, তাই তো। তাহলে কোনোভাবে সেন্টেন্সগুলো আমি ওই একই ওয়ার্ডগুলো যেগুলো অ্যাডজেক্টিভ ভার্ব, সেগুলো যদি আমি সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে বসাতে পারি তাহলে সেটা নাউন তো অনায়াসেই হবে, তাই না। তাহলে চলো সেন্টেন্স আকারে দেখি আগে। প্রথমে অ্যাডজেক্টিভের নাউন হিসেবে ব্যবহার, এই যে রিচ, আমরা আগে সূত্র কি পড়ে আসলাম, শর্টকাট ট্রিক, যে আর্টিকেলের পরের ওয়ার্ডটি সবসময় নাউন হয়, তাই তো। আরও একটু ভালোভাবে দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এইখানে আর হলো ভার্ব, তাই তো। এখন সাবজেক্ট কীটা তাহলে, ঠিক ভার্বের আগের পজিশনে যারা আছে তারা, তাই তো। তো ভার্বের আগের পজিশনে আছে দ্য রিচ, তাহলে রিচ হবে আমার নাউন, যেহেতু সাবজেক্ট হয়ে গেছে, তাহলে নাউন প্রোনাউন কই বসে, সাবজেক্ট আর অবজেক্টে বসে, তাই দ্য রিচ হবে নাউন। নেক্সট, ভার্বের নাউন হিসেবে ব্যবহার, এই যে টক, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টে ডিরেক্ট প্রশ্ন হবে, ঠিক আছে। এরকম একটা সেন্টেন্স দিয়ে বলে প্রথমে দেবে ভার্ব, আর স্টুডেন্ট অধিকাংশ 90% মারবে ভার্ব, কিন্তু এ টক তো সেটা ভার্ব না। দেখো আর্টিকেলের পরে নাউন বসে, প্রথম লজিক, তারপরে লজিক কি, আই হ্যাভ এ টক উইথ হিম, তাহলে হ্যাভ মানে কি আছে, এটা তো ভার্ব। অবজেক্ট চেনার শর্টকাটটা কী ছিল, যে আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হবে অবজেক্ট। তাহলে এখানে আই হ্যাভ এ টক উইথ হিম, এখানে হ্যাভে আমরা প্রশ্ন করতেছি কি আছে, কথা আছে, আমার তাহার সাথে একটা কথা আছে, তাই তো। এর জন্যে টক হবে নাউন, বুঝলি, টক হলো নাউন। আত্মা কাঁপায় দেবে অ্যাডমিশন টেস্টে, প্রশ্নগুলো আত্মা কাঁপায় দেবে যারা অন্তত আমার মতো মুখস্থ করে আইসো, ঠিক আছে। নাম্বার পাইছো একাডেমিকে ভরে ভরে, ঠিক আছে। সব স্যার ম্যাডাম বলতো ও ভালো স্টুডেন্ট, ভালো ইংলিশ পারে, কিন্তু আসলে যে আমাকে বেসিকে মনে করো বাজে, ঠিক আছে, এটা তো আর তখন স্যার ম্যাডামরা সংশোধন করিনি। তারপর দেখো প্রিপোজিশনের নাউন হিসেবে ব্যবহার, এখানে খুব একটা ভালো জিনিস দেখো, ইনস অ্যান্ড আউট, ঠিক আছে, আউটস। দেখো ইংলিশ গ্রামারে শুধুমাত্র প্লুরাল ফর্ম করা যায় নাউন বা প্রোনাউনের, এই দুইজন ছাড়া আমরা কাউরে প্লুরাল ফর্ম করতে পারি না। আই রিপিট, ইংলিশ গ্রামারে শুধুমাত্র নাউন আর প্রোনাউনকেই প্লুরাল ফর্ম করা যায়, তাছাড়া আর কোনো পার্টস অফ স্পিচকে প্লুরাল ফর্ম করা যাবে না। তাহলে প্লুরাল ফর্মে যেহেতু ইনস অ্যান্ড আউট আছে, আই নো দ্য ইনস অ্যান্ড আউট অফ দ্য ম্যাটার, অর্থ হচ্ছে আমি ম্যাটার অর্থাৎ বিষয়টার খুঁটিনাটি সূক্ষ্মাতি সূক্ষ্ম সকল কিছুই জানি, ঠিক আছে। তো দেখো কনজাংশনের
নাউন হিসেবে ব্যবহার। এখানে দেখো, ওফ খুবই ইন্টারেস্টিং ভাই এই জিনিসটা, সেই তোমার মনে করো সেই লাগবে সেই। বার্ডস মি নো বার্ডস, আগে হয়তো আমি দেখাইছি তাই না, আগে তো দেখাইছি সেই সেটাই। মনে করো আমি যদি কম্পেয়ার করি যে বাট মি নো বার্ডস, এটা কি আমি আগে দেখাইছি? আগের স্লাইডে কি আমরা যে দেখেছি? মনে হয় না, এটা তো মনে হয় আমরা দেখিনি তাই না? না না, এটা আমরা দেখিনি। তাহলে দেখি সুন্দরভাবে, দেখো বার্ডস মি নো বার্ডস, এই সেন্টেন্সের অর্থ কি? কিন্তু কিন্তু করো না। তো এটা যদি আমি আর একটা সেন্টেন্সে কম্পেয়ার করি, ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে এখানে, তাহলে ডু দ্য ওয়ার্ক কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? ভার্ব দিয়ে, তাই তো? তাহলে বাট মি নো বার্ডস, এর আগে একটা কি আছে? ইউ আছে। তাহলে বাটের আগে কি আছে? ইউ আছে। তাহলে ইউ বাট মি নো বার্ডস, কিন্তু কিন্তু করো না, মানে তুমি কিন্তু কিন্তু করো না, এটা হলো বিষয়, তাই না? ঠিক তেমনই দেখো, ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো, তাই তো? তাহলে প্রথম বার্ট আমার কি হয়ে গেল? এটা হয়ে যাবে ভার্ব, ঠিক আছে? দেখো ভাই কিরকম প্রশ্ন আসে। তারপরে নো, নোর পরের ভার্ব, ঠিক আছে, লাস্টে এটা অবজেক্ট। অবজেক্ট কি হয়? নাউন হয়। এটা একটা লজিক, ঠিক আছে? আবার নো, নোকে কি বলা হয় কেউ জানো? নোকে আমরা কি বলতে পারি? এটা হলো তোমার নেগেটিভ কোয়ান্টিফায়ার, যাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এটা লেখো, নোকে বলা হয় নেগেটিভ কোয়ান্টিফায়ার, ঠিক আছে? নেগেটিভ কোয়ান্টিফায়ারকে নো, যাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অবশ্যই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে নো যেহেতু আমার অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে নাউন, এই যে সেই নাউন, ঠিক আছে? এটা মার্ক করে দিচ্ছি ভাই, এটা মনে রেখো যে নোকে আমরা নেগেটিভ কোয়ান্টিফায়ার বলি, যেটাকে আবার পার্টস অফ স্পিচের ভাষায় অ্যাডজেক্টিভ বলে, ঠিক আছে? তো এই দুটো ভালোভাবে লিখে রাখো, দরকার হয় দেয়ালে টানাও, এখনই ছিঁড়ে আঠা লাগায় দেয়ালে টানাও, ঠিক আছে? এই দুটো। তাহলে আমার এই লাস্টের বার্ডস, এটা কি হবে? আরও দেখো লজিক আরও আছে ভাই, প্লুরাল, প্লুরাল ফর্মে আছে। প্লুরাল ফর্মে থাকে কি? অবশ্যই আমার নাউন বা প্রোনাউন, তাই তো? তাহলে বার্ডস হবে নাউন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নোট করো, ভালোভাবে নোট করো, আমি সরে গেলাম, ভালোভাবে নোট করো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট, তারপরে দেখি কি আছে। আচ্ছা, এই যে ইনফিনিটিভের নাউন হিসেবে ব্যবহার, এগুলো আমরা সহজ, এগুলো আমরা জানি। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটতে যাওয়া, এই যে ইজের আগে সাবজেক্ট হিসেবে বলছে, তাই টু ওয়ার্ক হবে তোমার নাউন, তাই তো? জেরান্ড, জেরান্ড তো আমরা সেই এইচএসসির পড়া, তাই তো? জেরান্ড তো আমরা সেই এইচএসসির থেকে জেনে আসতেছি যে জেরান্ড হবে নাউন। জেরান্ড আর কি? প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? প্রেজেন্ট পার্টিসিপলের সাথেও ভার্বের সাথে আইএনজি হয়, জেরান্ডের সাথেও ভার্বের সাথে আইএনজি হয়, বাট প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং জেরান্ডটা নাউনের কাজ করে। তো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং কি হবে? নাউন হবে। ফ্রেজ, ফ্রেজের নাউন হিসেবে ব্যবহার, এখানে একটা বিষয় বোঝার আছে। দেখো আমি বলেছি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে। এখন একাধিক শব্দ যেহেতু আছে, তাহলে সেটা কি হবে? এটা নাউন ফ্রেজ হবে, নাউন ফ্রেজ। বুঝলে? একাধিক শব্দ, এটা নাউন ফ্রেজ। তারপর ক্লজার নাউন হিসেবে ব্যবহার, এখানে তো বোঝার বিষয় ভাই। আই নো হোয়ার হি লিভস, এটা ফাইনাইট, এটা ফাইনাইট অর্থাৎ সমাপিকা ক্রিয়া, ফাইনাইট, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আছে, তাই তো? এখানে ফাইনাইট ভার্ব আছে, তারপরেও এটাই কেন নাউন হলো, তাই তো? বিষয় আছে যে আই নো, আমি ভার্বকে প্রশ্ন করব, আমার নাউন হয়েছে, লজিক তো দিতে হবে, তাই তো? লজিক হলো এটা অবজেক্ট, তাই বুঝলে? তো আমি ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, তাই তো? তো আমি ভার্বকে প্রশ্ন করলাম আই নো, আমি কি জানি? আমি জানি সে কোথায় থাকে। লেগেছে লজিক? দেখেছো? তাহলে নাউনের কতগুলো ব্যবহার বোঝা গেল। ভিডিও পজ দাও, নোট করো।
এখন অনেক বাকি ভাই, আমরা এখনো প্র্যাকটিস করব, ডাইরেক্ট অ্যাডমিশনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা লাগবে আমাদের। হয়ে গেছে, চলো। এই ওহো, এটা এই যে সেই শর্টকাট, এই যে শর্টকাটটা লিখে দিই, দেখো পি, পাপা, এটা হচ্ছে শর্টকাট, এটা দিয়ে মনে রাখবা পি, এইখানে লিখি পি অর্থাৎ প্রিপোজিশন, ঠিক আছে। তারপর এ আর্টিকেল, তারপর আবার পি পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, দেখা যায় মেলা ঝাপসা হয়ে গেছে নাকি? আচ্ছা, তারপর নেক্সট পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর তারপর অ্যাডজেক্টিভ, শুধু পিওর অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এই চারটা জিনিসের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। তো পসেসিভ অ্যাডজেক্টিভ তো সহজ। এখন এখানে প্যাচ লাগার একটা বিষয়, প্রিপোজিশনের পরেও নাউন বসে, অ্যাডজেক্টিভের পরেও নাউন বসে। তাহলে আমি বুঝবো কীভাবে ভাই কোনটা প্রিপোজিশন আর কোনটা অ্যাডজেক্টিভ? নেক্সট আসতেছে এটা। এই যে আমি কথাটা বললাম, এটা একটু মনে রাখো আর এটা ভালোভাবে নোট করো, ঠিক আছে। আজকে বেসিকের কিছু জিনিস শিখবা, ঠিক আছে। বন্ধু বান্ধবের সামনে বলতে পারবা যে না আজকে কিছু শিখেছি, ঠিক আছে। তোমার অবশ্য প্রথম প্রথম বিষয়গুলো তোমার প্র্যাকটিসের উপরেও নির্ভর করে, তারপরেও চলো নেক্সট। ওরে নেক্সট ডিউ এর কোশ্চেন রয়েছে, সলভ না করে চলে আসছি। আচ্ছা, টেক রেস্ট ফর এ হোয়াইল। আরে আমরা কি আর প্রশ্ন পড়বো সব? হোয়াইল কি হবে? নাও আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে। এই যে ভাই এটা কি, এটা কি পুরো পড়া লাগবে? এটা কি হবে আমার বলো, এই যে এটা আমার বলো কি হবে? দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ভেরি ফাস্ট, বলো এটা কি হবে? কি হবে? এটা নাউন হবে, কারণ আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে আমার নাউন বসে, তাই তো। তারপর দেখো দিস ইজ দ্য গো অবটাতে, এই যে এইখানে ভাই ডিউতে আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে যে অধিকাংশ স্টুডেন্ট গো ওরা কি জানে? ভার্ব জানে। তো প্রথম অপশানে ওরা দিয়ে দেবে ভার্ব, তোমরা দেখাবা ভার্ব, ঠিক আছে। এভাবে মারা খেয়ে যাবা। তোমার মনে হবে যে আরে প্রশ্ন তো সহজ ছিল, অ্যান্সার তো করলাম আমি, চান্স ছিল না কেন, নাম্বার কই কাটলো? এই যে এইসব জায়গা ভাই, এইসব জায়গা দিয়ে তোমার নাম্বারটা কেটে নিবে, ঠিক আছে। তো গো হবে কি? এটাও হবে আমার নাউন, যেহেতু আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে আছে তাই হবে নাউন, তাই তো। এটা দিয়ে লিখি। আচ্ছা, তারপর দেখো ও এই যে এই জিনিসটা দেখো, আমরা ছোটকালে, ঠিক আছে, সবসময় কি পড়ে আইছি সবসময়, যে নাউনকে মডিফাই করার জন্য নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাই তো। সেন্টেন্সগুলো তোমরা পরিচিত, এগুলোর সাথে তোমরা পরিচিত, বাট এভাবে দেখোনি কখনো, এভাবে ভেবে দেখোনি যে কিভাবে হয়। তো গুড কি? গুড হবে অ্যাডজেক্টিভ, তাই তো। আর আই স এ ম্যান ওয়াকিং, তো ওয়াকিং এর সাথে কার সম্পর্ক? ম্যানের সম্পর্ক, তাই তো। ম্যানের দোষ গুণ সংখ্যা অবস্থা, তাহলে ম্যান আমার নাউন, ওয়াকিং কি হবে? ওয়াকিং হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে ছোটবেলা থেকে জানে আসলে কি, যে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর এখন জানতেছো কি নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে। কোথায় বসে? অ্যাডমিশন টেস্টে বসে, ঠিক আছে। ভিডিও পজ দাও, নোট করো কিভাবে তোমার মতন তুমি গুছাই লাগবা, আমি জানি না, তুমি দেখো তোমার মতো, ঠিক আছে। ভিডিও আমি সরে গেলে ভিডিওটা পজ দিয়ে নোট করে ফেলবো। চলো নেক্সট। এই যে চাইল্ডহুড প্যাটার্ন, আর স্লাইডে আছে, আমার তো মনে ছিল না। চাইল্ডহুড প্যাটার্ন, আমাকে প্যাটার্ন কি ছিল? এই যে হি নাউন বা প্রোনাউন, ঠিক আছে, নাউন অথবা প্রোনাউন। ইজ ভার্ব, তারপর এটা কি? আর্টিকেল, এটা কি? অ্যাডভার্ব,
এটা কি অ্যাডজেক্টিভ, বয় নাউন, তাই তো? এখন দেখো ভাই, অ্যাডমিশন টেস্টে কি হবে দেখো, এটা তো নাউন বা প্রোনাউন, ঠিক আছে, এটা ভার্ব, ঠিক আছে, আর্টিকেল, ঠিক আছে, নাইস টল ম্যান, ম্যান নাউন। এখন আমারে বলো নাইস কি আর টল কি, বলো বলো বলো, লিখতেছো তো, নিজের খাতায় লেখো, ঠিক আছে, আমি তখন বলবো, তখন বিষয়টা ক্লিয়ার হবে। নাইস কি আর টল কি, নাইসের সাথে কার সম্পর্ক, নাইস ম্যান, নাইস, তারপরে নাইস টল, নাইস ম্যান নাকি নাইস টল, কার সাথে সম্পর্ক? সে হলো একজন সুদর্শন লম্বা পুরুষ, তাই তো? তো নাইসও মডিফাই করে ম্যানকে, টলও মডিফাই করে ম্যানকে, তাইলে নাইসও হবে অ্যাডজেক্টিভ, টলও হবে অ্যাডজেক্টিভ। পরপর দুটো অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব না এখানে, পরপর এই যে এখানে কিন্তু অ্যাডভার্ব না, অর্থ অনুযায়ী, এখানে অর্থ অনুযায়ী বিষয়টা কিন্তু ডিফার হয়ে গেল। তো অ্যাডমিশন টেস্টে এই ধরনের ধাক্কা দেবে, ঠিক আছে, তোমার এই ধরনের ধাক্কাকে দেখা যাচ্ছে মানবতা খুবই তোমার লঙ্ঘন হয়ে যাবে, ঠিক আছে, তুমি স্বাভাবিক চিন্তা চেতনা হারায় ফেলবা। তো নাইস টল ম্যান, এখানে নাইস হবে অ্যাডজেক্টিভ আর টল হবে ওটাও অ্যাডজেক্টিভ, তাহলে পরপর দুটো অ্যাডজেক্টিভ কই বসে, অ্যাডমিশন টেস্টে বসে। ভিডিও পজ দিয়ে নোট করো বাবা, সরে যাব, নোট করে নিবা, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, এবার আসি বাট। এই বাটের তো একটা করে আছে যে বাট মি নো বাটস, এটা তো আমি এই যে সিকিউরিটি আসছে দেখো, সিকিউরিটি ভাই, সিকিউরিটির কোশ্চেন, সিকিউরিটি আর কি কালারে, এটাই থাক, তাই না? সিকিউরিটির কোশ্চেন, তো অর্থ দিয়ে দিয়েছি কোন জায়গায় বাটের অর্থ কি, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আইছে, সিকিউরিটি আইছে, এটা তেমন দেখিনি, ঠিক আছে, এটা নিয়ে ঘাটাঘাটিও করিনি, ব্যাস এই যে পাঁচটা অ্যান্সার করো, কোনটা কি অ্যান্সার করো পাঁচটা, এটা বাদ দাও, 5 নম্বর বাদ দাও, ঠিক আছে, 5 নম্বরটা কঠিন, 5 নম্বরটা পারবা না, 5 নম্বরের পিছনে অনেক কিছু বুঝতে হবে, আমি করে দিচ্ছি পরে, প্রথম 4টার অ্যান্সার করো আমারে, হয়ে গেছে না ট্রাই করা? এবার দেখো, প্রথমে আসি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে বাটের অর্থ কি, ব্যতীত বা ছাড়া, তো মনে রাখবা মুখস্থ, পুরো মুখস্থ বিদ্যা, ঠাড়া মুখস্থ পুরো, বাটের মিনিং যখন ব্যতীত বা ছাড়া হবে তখন বাট হবে প্রিপোজিশন, ঠিক আছে, তখন বাট হবে প্রিপোজিশন, একটা সেকেন্ড, বাট হবে প্রিপোজিশন। আচ্ছা, তারপরে তারপরে দেখো, প্রথমটা প্রিপোজিশন, তারপরে হি ইজ পোর বাট হনেস্ট, ঠিক আছে, হনেস্ট না অনেস্ট, ঠিক আছে, হি ইজ পোর বাট অনেস্ট, এখানে বাট কিন্তু হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে বাট হবে কনজাংশন, ঠিক আছে, কনজাংশন, বাট হলো কনজাংশন। তারপর শি ইজ বাট এ চাইল্ড, এখানে বাট হবে অনলি, অর্থাৎ কেবলমাত্র, সে হলো কেবলমাত্র একটা শিশু, বুঝলে? তাহলে আমার এখানে বাট কি দিতে হবে, অনলি, অনলি, অনলি থাকলে বাটের ব্যবহার হবে অ্যাডভার্ব, মুখস্থবিদ্যা, এটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। তারপর বাট মিন ওভার্স, এটা তো আমরা জানি, প্রথমবার হলো ভার্ব, তারপরেরটা হবে তোমার নাউন, তাই তো? এবার কারেকশন করো, কার কোনে ভুল গেছে, বোঝার কোন জায়গায় সমস্যা, প্রথম 3টা মুখস্থ রাখবা, ব্যতীত বা ছাড়া হলে প্রিপোজিশন, কিন্তু হলে কনজাংশন, আর অনলি অর্থাৎ কেবলমাত্র অর্থ প্রকাশ করলে সেটা অ্যাডভার্ব, ঠিক আছে। আর সিকিউরিটিটা তো প্রথমটা ভার্ব, তারপর নাউন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি তোমার আত্মা কাঁপানোর একটা বিষয়ে, যে
লাস্টেরটা দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাই তো? মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। তো একদম রুট থেকে আমরা যাই, ঠিক আছে, প্রথম গোড়া থেকে যাই। এভরি মাদার লাভস হার চাইল্ড, তাই তো? মানে ওইটারে এইটারে নেগেটিভ করলে ও প্রশ্নে দিয়ে আসছে কি এইটা, তাই তো? প্রথমটা দিয়ে আসে না, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে? তো এটা দিয়ে আসে, তাই না? তো এটারে আমরা আর একভাবে ছোটোবেলায় শিখেছি না, এভাবেও তো করা যায় কি, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, তাই তো? তো দুইটাই সেম, অর্থ কিন্তু দুইটারই সেম, তাই তো? আচ্ছা, বুঝলাম। তো যেগুলো সেম আমরা সেগুলো কেটে দিই অঙ্কের মতো, এডে কাটা এডে কাটা এডে কাটা এডে কাটা, নো কাটা নো কাটা, মাদার কাটা মাদার কাটা, তাই তো? তো এখানে দেখো আমি যদি কই লাভস কাটা আর এখানে ডাজ ডাজ কাটা আর লাভ কাটা, হয় না? হয়। হার চাইল্ড কাটা, হার চাইল্ড কাটা, থাকে কি বাট ইকাল টু হু প্লাস নট। লেখো বাট ইকাল টু হু প্লাস নট, লেখো সমীকরণ সমাধান, ঠিক আছে? বাট ইকাল টু হু প্লাস নট। তো হু কি, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি হয়ে গেল এটা? আর নট হলো, নট হবে আমার নেগেটিভ অ্যাডভার্ব। নো কি পড়ে আইছি আমরা, নো হবে নেগেটিভ অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে নট কি নেগেটিভ অ্যাডভার্ব, হু কি রিলেটিভ প্রোনাউন, তাহলে আমার বাট কি হবে নেগেটিভ রিলেটিভ, তাই তো? প্রোনাউন আর অ্যাডভার্বটা বাদ দিয়ে দিলাম, থাকলো কি রিলেটিভ থাকলো আর নেগেটিভ থাকলো, তাই তো? তাহলে হয়ে গেল আমার বাট কি হবে নেগেটিভ রিলেটিভ, এটুকু লেখো। আলটিমেটলি আমার বাট কি দাঁড়ায় সেটা হবে, তাই তো? আলটিমেটলি এইখানে বাটটা লেখো নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? সহজ না আমি জানি, কঠিন তো হবেই। অ্যাডমিশান এইখানে প্রশ্নগুলো থাকবে তোমারে বাদ দেওয়ার লক্ষ্যে, ঠিক আছে? তোমারে টিকোনোর লক্ষ্যে না, তোমারে যাতে বাদ দেওয়া যায় তার জন্য থাকবে প্রশ্নগুলো। তো নেগেটিভ রিলেটিভ প্রোনাউন কেন প্রোনাউন হলো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে কোনো মানে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালো না বাসে, তো ওইখানে মার বদলে বাট বসানো হয়েছে, তাই এটা প্রোনাউন। তো ডাইরেক্ট অপশানে ছিল নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তো এটা আজগবি তো আমি নিজেও বুঝতেছি যে কীরকম একটা কিস হবে, কোনোদিন দেখিনি কন্তে কি আনলো। যাই হোক, এটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, মনে রাখো, ঠিক আছে? মেডিকেল টেস্টে আসছিল, নোট করে নাও, ফটাফট নোট করে নাও। নেক্সট চলো, করিছো এটা নোট করিছো, এটাও নোট করো, এটাও নোট করে ফেলো। এরকমই হবে ভাই, এরপরে আমি যখনই তোমার সলভ করাবো, ডাইরেক্ট প্রশ্ন সলভ করাবো, তখন বুঝবা যে আসলে কি করাচ্ছিল স্যার এতক্ষণ। চলো নেক্সট, পজিশন অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। তো অ্যাডভার্বের পজিশন কি, এগুলো রুল, ঠিক আছে? এতক্ষণ আমি তো বাংলায় বোঝালাম, এখন রুলগুলো দেখো। অ্যাডজেক্টিভ মূলত কি, হ্যাঁ ঠিক, অ্যাডজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ নাউন এর আগে বসে নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ নির্দেশ করে, তাই তো? এক্সাম্পল কি, দ্য ওল্ড ম্যান ক্যান নট ওয়াক ফাস্ট। তো ম্যান কি নাউন, নাউন সম্পর্কে তথ্য দেয় কে, ওল্ড, তাহলে ওল্ড কি হবে আমার অ্যাডজেক্টিভ হবে, তাই তো? তারপরে দেখো
দ্য প্রিটি গার্ল ইজ বাইং এ পেন। তো গার্ল সম্পর্কে তথ্য দেয় আমার প্রিটি। তো গার্লের দোষ গুণ সংখ্যা, গার্লের গুণ বুঝেছে সুন্দর মেয়ে কলম কেনে, তাহলে প্রিটি কী হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আই লস্ট মাই কার, এখানে মাই কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ দেখো আমি কি হারিয়েছি, আমার অবজেক্ট কি? কার, তাই তো? ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে, আমি কি হারিয়েছি, আমি কাকে হারিয়েছি? আমি আমার গাড়ি হারিয়েছি। তো কারকে মডিফাই করতেছে কে? মাই। কারের দোষ গুণ সংখ্যা অবস্থা বোঝাচ্ছে যে মাই, মানে কার, গাড়িটা কার, মাই কার, তাহলে মাই হবে অ্যাডজেক্টিভ, বুঝলে? আর রিলেটিভ যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ আরও মাই, বুঝলে গেল। লিঙ্কিং ভার্বের পূর্বে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা এখানে অ্যাডজেক্টিভ লেখা কেন? অ্যাডজেক্টিভের পজিশন তো পজিশন অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। কি ব্যাপার? যাই হোক, মনে হয় এরপরের স্লাইডে অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভটা দেখে নিই। লিঙ্কিং ভার্বের পূর্বে, লিঙ্কিং ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। এক্সাম্পল দেখো, রকি ইজ গুড, তাই তো? গুড তো সরাসরি রকি সম্পর্কে তথ্য দিচ্ছে আমার, রকিকে মডিফাই করছে, রকির দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে, তাই আমার গুড হবে কি? অ্যাডজেক্টিভ। গেল। নট, এখানে ওয়েল, ওয়েলটা কিন্তু অ্যাডভার্ব ছিল, এখানে ওয়েল বসালে কিন্তু সেন্টেন্স হবে না, ঠিক আছে, কেটে দেবে। রকি ইজ ওয়েল হবে না, ওয়েল হবে সরাসরি অ্যাডভার্ব। আমরা প্রথমের দিকে দেখে আসছি যে ওই যে অ্যাডভার্বের তোমার ডিগ্রি চেঞ্জ করে আসছি, সেখানে ওয়েল ব্যবহৃত হয়। দেখো, হানি টেস্ট সুইট, নট সুইটলি, এখানে সুইট এটাও তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডভার্ব দিলে হবে না। হানি সম্পর্কে তথ্য দিচ্ছে, এই হানিকে মডিফাই করতেছে আমার সুইট, ঠিক আছে। তো নোট করো, এটা নোট করে নাও, পজিশন, অ্যাডভার্বের পজিশন। গরম লাগতেছে ভাই, গরিব মানুষ, এটা এসি লাগাতে পারি না, তারপরেও ফ্যান চালাতে পারতেছি না, সাউন্ড ঠিকঠাক আসতেছে না, খসখস শব্দ হচ্ছে। চলো নেক্সট। আচ্ছা 16, এখানে কি আছে কি? অ্যাডভার্ব সাধারণত এই যে এখন অ্যাডভার্ব, ঠিক আছে, ওই নাউনের ক্লাইম্যাক্স, ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভের ক্লাইম্যাক্স দিচ্ছে এখানে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব সাধারণত নাউন, প্রোনাউন বা ইন্টারজেকশনকে ছাড়া, আমি বলেছি এই কথাটা, আমি তোমাদের প্রথমে বলেছি যে অ্যাডভার্ব সাধারণত নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন, এই যে এই তিনটাকে ছাড়া, নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন, এই তিনটাকে ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। এখন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। কি? রাই হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, পজিশন অনুযায়ী মনে রাখতে পারো অক্সিলারি ভার্ব আর আমার মেইন ভার্ব, এর মাঝে পজিশনটা অ্যাডভার্বের, তাই তো? বাট অ্যাডভার্ব চেনার আমি সহজভাবে বলেছি যে সে সেন্টেন্সের সবাইরে মডিফাই করতে পারবে, যখন দেখবা যে একটা ওয়ার্ড যারা আন্ডারলাইন করে দিচ্ছে সে যখন নাউনরে মডিফাই করতেছে না, প্রোনাউনরে করতেছে না, তার মানে অবশ্যই সে অ্যাডভার্বই হবে, কারণ সে অন্য কাউরে মডিফাই করতে পারে। এবার ইনট্রানজেটিভ, আচ্ছা ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ মানে কি? ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ তোমার সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজেটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া। গেল। ইনট্রানজেটিভ ভার্বের ঠিক পরের শব্দটি যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটি অ্যাডভার্ব হবে, ঠিক আছে। দেখো, আই ক্যান নট লিভ, এটা কি? অকর্মক ক্রিয়া, লিভ, লিভ, লিভ দেখে কি তুমি টেন্স বলতে পারবে সেন্টেন্সের? না, এর জন্য এটা তোমার ইনট্রানজেটিভ ভার্ব। তো ট্রানজেটিভকে ক্যান, তাই তো? উই ক্যান নট লিভ অ্যালোন, তাহলে এই যে লিভ অ্যালোন, আমরা একাকী বসবাস করতে পারি না। তো অ্যালোনের সাথে কার সম্পর্ক? তোমার আমাদের সম্পর্ক, উই আর অ্যালোন, উই ক্যান অ্যালোন না, লিভের সম্পর্ক, একাকী বসবাস করতে পারি না, ঠিক আছে। তো লিভ হবে আমার, ধর অ্যালোন হবে, আমার অ্যাডভার্ব, বুঝলে? তারপর দেখো এনবি, নোট, যদি ইন্ট্রানজেটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে এবং তারপরে আর কোনো অতিরিক্ত শব্দ না থাকে তাহলে সেটিও অ্যাডভার্ব, আর যদি তারপরে অতিরিক্ত শব্দ থাকে তাহলে সেটা প্রিপোজিশন। দেখো এই যে, তাহলে আমরা কি দেখলাম যে প্রিপোজিশনকে আমরা অ্যাডভার্ব হিসেবে চালাই দিতে পারি। আমরা ইনরে সারা জীবন জানি আছি এটা কি? প্রিপোজিশন, কিন্তু সেন্টেন্সের পজিশন ভেদে সেটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। কামিন, ভিতরে আসো, তাহলে ভার্বের পরের অবস্থান ইনের পরে আরও কোনো ওয়ার্ড নেই, তাই আমার ইন হবে অ্যাডভার্ব। তারপর সেন্টেন্স, কাম ইন দ্য রুম, যেহেতু দ্য রুম আছে, ঠিক আছে, এই দ্য রুমকে মডিফাই করতেছে, কাম ইন দ্য রুম, ঠিক আছে, কাম ইন দ্য রুম, রুমের ভিতরে আসো, সেইখানে ইন হবে আমার প্রিপোজিশন, ঠিক আছে। নোট করা হয়ে গেছে একটু? আচ্ছা, এখানে একটা বিষয় দেখো যে
আমার এখানে আমি একটা কথা বলেছি যে প্রিপোজিশনের পরেও আমার কি বসে, প্রিপোজিশনের পরেও নাউন বসে, অ্যাডজেক্টিভের পরেও নাউন বসে। এখন আমি বুঝবো কীভাবে কোনটা প্রিপোজিশন কোনটা অ্যাডজেক্টিভ? এটাই তো বিষয়, তাই না? চলো লেখো দুটো সেন্টেন্স এবার। হি ইজ এ গুড বয়, ঠিক আছে। আরেকটা, হি গোজ টু স্কুল, ঠিক আছে। এখন দেখো গুড কি অ্যাডজেক্টিভ, টু হলো প্রিপোজিশন, তাই তো। গুডটা বাদ দাও, সেন্টেন্সের কি কোনো অর্থের পরিবর্তন হয়েছে? হি ইজ এ বয়, কোনো সমস্যা আছে? সে একটা ভালো, ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। গুড হবার কি অ্যাডজেক্টিভ। টু বাদ দাও, হি গোস স্কুল, সে স্কুলে যায়, সে স্কুল যায়। লে লে মানেই তো টু, তাহলে টু যখন আমি প্রিপোজিশনকে বাদ দিলাম, যখন আমি প্রিপোজিশনকে বাদ দিলাম তখন কি আমার সেন্টেন্স হলো? হলো না। তাহলে বিষয় হলো যে অ্যাডজেক্টিভ তখনই বুঝবা যখন দেখবা সেন্টেন্সটা, অ্যাডজেক্টিভটা বাদ দিলে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি অর্থের পরিবর্তন ঘটে তখন সেটা প্রিপোজিশন। সেমভাবে এই যে আমার 16 নম্বরে দেখো, এই যে 16 নম্বর স্লাইডে ইনকে বাদ দাও, কাম দ্য রুম, রুম আসো, কোনোদিন রুম আসে? আসে না, তাহলে ইন কি প্রিপোজিশন, এভাবে বুঝে যায়। পজ দিয়ে নোট করে নাও, যে বিষয়টা দেখালাম কেবল, ঠিক আছে, এই যে এই বিষয়টা, এটাও ভিডিও পজ দিয়ে নোট করে রাখো। এইসবই লাগবে ভাই, ঠিক আছে, আত্মা কাঁপাই দিবে তোমার। আচ্ছা চলো তারপরে, এটা তো দেখিছো। নেক্সট, সেন্টেন্সের শুরুতে বসা কোনো শব্দ যদি পুরো সেন্টেন্সকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব হবে অবশ্যই। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উই হ্যাভ লস্ট দ্য গেম, দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি এই অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করে, তাই সেটা অ্যাডভার্বই হবে, তাই তো। তারপর এনবি কি, অ্যাডভার্বের সম্পূর্ণ, অ্যাডভার্ব এর সম্পর্ক ভার্বের সাথে, এজন্য ভার্বকে সাধারণত কখন অর্থাৎ ওয়েন, কোথায়, হোয়ার অর্থাৎ কিভাবে, ওই যে টাইম প্লেস ম্যানার অর্থাৎ ভার্বের টাইম প্লেস ম্যানার, এই তিনটাকে অ্যাডভার্ব বলা হয়, সেটা বলা হয়েছে কখন, কোথায়, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে সেন্টেন্সের যে অংশটি থেকে উত্তর পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব। আমরা টাইম প্লেস ম্যানার এটা এইচএসসিতে পড়ে আইছি, যদি না পড়ে থাকো তাহলে তোমার গ্যাপ আছে, ঠিক আছে। তারপর দেখো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব এর ক্ষেত্রে এবং কোনো প্রিপোজিশন এর পরে কোনো নাউন বা প্রোনাউন না আসলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। একটু আগে আমরা ওই জিনিসটা পড়ে আইছি, সিট, প্লিজ সিট ডাউন, এই যে ডাউন, এটা কিন্তু ভার্ব, কিন্তু আসলে ভার্ব না, ডাউন ভার্ব, কিন্তু পজিশন অনুযায়ী সে অ্যাডভার্ব, কারণ সে সিটকে মডিফাই করে, তাই এটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। পরে দেখো, যদি ইন্ট্রানজেটিভ ভার্বের প্রিপোজিশন বসে, ইন্ট্রানজেটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে এবং তারপরে এক কথা আর দুইবার পড়তেছি কেন বুঝলাম না, এবং তারপরে আর কোনো অতিরিক্ত শব্দ না থাকে তাহলে সেটিও অ্যাডভার্ব। আর যদি তারপরে অতিরিক্ত শব্দ থাকে তাহলে সেটি প্রিপোজিশন। এটা তো আমরা একটু আগে দেখে আসলাম, এই যে এই স্লাইডে তো আমরা দেখে আসছি, তাহলে এটা এখানে দেশে কেন? এই সে একই কথা, ইন হলো অ্যাডভার্ব আর ইন হলো প্রিপোজিশন। ভিডিও পজ দিয়ে নোট করো, ঠিক আছে, বোঝা মনে হয় যায়। চলো এবার পজিশন অফ প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, এটা সহজ বিষয়, খুবই সহজ বিষয়। আচ্ছা, কনজাংশন সাধারণত সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ বা দুটো সেন্টেন্স, সহজে মনে রাখো, কনজাংশন দুটো সেন্টেন্সকে যুক্ত করে আর প্রিপোজিশন নাউন আর প্রোনাউনকে যুক্ত করে, এটাই হলো শর্টকাট। কনজাংশন কি, দুটো সেন্টেন্সকে যুক্ত করে। প্রিপোজিশন এবং কনজাংশনের মধ্যে পার্থক্য দেখো, প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন, আমি যে কথা বললাম অবশ্যই নাউন বা প্রোনাউন আসে, কিন্তু সেখানে সিমিলারলি না বা নাউন ফ্রেজ আসে, অপরদিকে কনজাংশনের পরে সমজাতীয় সেন্টেন্স আসে, ওয়ার্ড আসে অথবা ফ্রেজ আসে। নিচের দুটি বাক্য লক্ষ্য করো, দেখো, নোবডি বাট দ্য বয় ওয়েন্ট দেয়ার, নোবডি বাট দ্য বয় ওয়েন্ট দেয়ার। আচ্ছা, বালকটি ছাড়া আর কেউ সেখানে গেল না, এটা প্রিপোজিশন, বোঝাই যাচ্ছে, ঠিক আছে, কারণ নোবডি নাউন বা প্রোনাউনকে এই সেন্টেন্সের সাথে যুক্ত করেছে আমার বাট, তাই বাট কি হবে, বাট হবে প্রিপোজিশন, ঠিক আছে। তারপর নোবডি ইন্টেন্ডেড টু গো দেয়ার বাট দ্য বয় ওয়েন্ট
দেয়ার অ্যাট লাস্ট। দেখো এখানে একটা সেন্টেন্স ফাইনাইট, আর এখানে আর একটা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দুইটাই, তাই তো? যেহেতু আমরা এই যে এটা দেখে টেন্স চিনতে পারি, তো ফাইনাইট তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এগুলো তো তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শর্ট সিলেবাসের কারণে বাদ হয়ে গেছে, তাই এগুলো কনফিউশন আছে আমি জানি। তো যে সেন্টেন্স দেখে আমরা টেন্স চিনতে পারি, ঠিক আছে, টেন্স চিনতে পারি, সেটা হলো তোমার ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স অথবা ফাইনাইট ক্লজ, ঠিক আছে? তো যেহেতু দুটো সেন্টেন্সকে আলাদা করে যুক্ত করেছে আমার সেই একই বার্ড, তাই এখানে বার্ড হবে কনজাংশন। নেক্সট, প্রথম বাক্যের বার্ড এই বলেছে তাই একটি প্রিপোজিশন, কেননা এটির পরে নাউন ফ্রেজ দ্য বয় আছে। এছাড়াও এটা ছাড়া অর্থাৎ এক্সেপ্ট মিনিং করে, এটা ছাড়া মিনিং করে, আমরা ছাড়া পড়েছি, ব্যতীত বা ছাড়া প্রিপোজিশন আমি মুখস্থ করে রাখতে বলেছি। তারপর কিন্তু দ্বিতীয় বাক্যে বার্ডটি কনজাংশন, কেননা এটা দুটি সমজাতীয় বাক্যকে যুক্ত করে, বার্ড দুটি সমজাতীয় বাক্যকে যুক্ত করে। আচ্ছা, নোট করো ভিডিও পজ দিয়ে। এবার আমরা মনে হয় কোশ্চেন সলভ করব নাকি? হ্যাঁ, এই তো এইবার শুরু হয়ে গেছে ভাই কোশ্চেন সলভিং। এবার দেখো, আওয়ার ব্লেসিংস কেম ফ্রম অ্যাবোভ, বলো এটা কি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এ ইউনিট 14-15 আইসে। আচ্ছা, ডিভাইন ইন্সপাইরেশন কাম ফ্রম অ্যাবোভ, ঐশ্বরিক আশীর্বাদ উপর থেকে আসে। ঠিক আছে, সেন্টেন্সগুলো খুব সুন্দর। ঐশ্বরিক আশীর্বাদ উপর থেকে আসে। তো দেখো এটা কি? আইইউ, আচ্ছা, ইসলামিক ইউনিভার্সিটি, সি ইউনিটে পড়েছে দেখো 14-15 সালে। অ্যান্সার করো ভাইয়া, এতক্ষণ যা পড়ালাম এগুলো একদম ডাইরেক্ট লাইভ, বলো এবার কোনটা কি হবে? ঠিক আছে, আরে সহজ, দুটাই সহজ। দেখো প্রথমত প্রিপোজিশনের পরে কি নাউন বসে, আমরা পুরো সেন্টেন্স পড়বই না, পুরো সেন্টেন্স পড়ার কোনো দরকার নেই, এটা হবে নাউন। তারপর দেখো ডিভাইন ইন্সপাইরেশন কামস ফ্রম অ্যাবোভ, প্রিপোজিশনের পরে নাউন বসে, এই যে নাউন বসে। এখন যদি আমি বলি ব্লেসিং, কোন পার্টস অফ স্পিচ পারবা? কেন? আওয়ার কি পজিটিভ অ্যাডজেক্টিভ না? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? অবশ্যই নাউন বসে, তাহলে ব্লেসিং হবে। এই না না না, দাঁড়াও দাঁড়াও, আওয়ার ব্লেসিং, আমাদের আশীর্বাদ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই, ঠিকই আছে ঠিকই আছে ঠিক আছে, সরি, কাম তো ভার্ব, কাম নিয়ে কোনো টেনশন নেই, এ তো ভার্ব, তাহলে এটা হবে নাউন। ঠিক আছে, কারেকশন করে নাও, ওইভাবে প্রশ্ন সলভ হবে ভাই। ঠিক আছে, এখন ওই যে যে কথাটা বললাম বেসিক, এই জায়গা লাগে বেসিক ভাই। তুমি অর্থ বুঝে পারবা, আমি তা বলছি না তুমি অর্থ না বুঝে পারবা, অর্থ বুঝে পারবা, তোমার লাগে 15 সেকেন্ড। আর যে এই যে সে শুধু দেখবে ফ্রম, প্রিপোজিশনের পরে সেন্টেন্স কি সিকোয়েন্স অনুযায়ী বসা দেবে, তার হবে বেসিক ক্লিয়ার, সে করবে অ্যান্সার 5 সেকেন্ডে। অ্যাডমিশনে তার সময় আরও আগায় আসবে, তার পজিশন আগায় আসবে। তোমার শুধু একটা ভার্সিটি হলেই হলো না, সেই জায়গায় ভালোভাবে চান্স পাওয়া লাগবে, ভালো একটা সাবজেক্ট নেওয়া লাগবে, তাই না? এভাবে চিন্তা করো। তো চলো নেক্সট, এই যে অ্যাবোভ, এই যে অ্যাবোভের আমরা এই জিনিসটা আগে করে আইছি, তাই না? দেখো এইখানে অ্যাবোভটা কি আর এইখানে অ্যাবোভটা কি, ঠিক আছে? এখানে বলো, একবার একবার চেষ্টা করো, একবার নিজে নিজে চেষ্টা করো, অ্যাবোভটা কি তুমি একবার নিজে নিজে চেষ্টা করো, দেখো কি আসে। আচ্ছা এবার বলে দিই, ঠিক আছে? দেখো এখানে এক্সপ্লেইন দ্য অ্যাবোভ সেন্টেন্স, অ্যাবোভটারে বাদ দাও, সেন্টেন্সে কোনো সমস্যা আছে, এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, বাক্যটি তোমার কি বিশদভাবে আলোচনা করো, তাই তো, বর্ণনা করো। তাহলে আমার এই অ্যাবোভ কি হবে? এটা হবে ভাই অ্যাডজেক্টিভ, তাই তো? তারপর এ বার্ড ওয়াজ ফ্লাইং অ্যাবোভ দ্য উইন্ডো, এই অ্যাবোভ বাদ দাও, অ্যাবোভটা বাদ দাও। এ বার্ড ওয়াজ ফ্লাইং দ্য উইন্ডো, একটি পাখি জ্বালানা ওড়ে, হবে? একটি পাখি জ্বালানা ওড়ে, ঠিক আছে? তাহলে জ্বালানার উপর দিয়ে ওড়ে, তাহলে আমার এটা প্রিপোজিশন। কারণ এটা বাদ দিলে আমার সেন্টেন্সে খুবই বড় একটা সমস্যা হয় ভাই, আমি অর্থ মিলতে পারি না, তাই আমার অ্যাবোভ রাখতে হবে, এটা প্রিপোজিশন। দেখো নোট করো, এবার সব প্রশ্ন সলভিং। এই যে এখন মজা হবে ভাই, এতক্ষণ মজা আসছিল না, এখন মজা লাগবে। এই যে হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ প্রিপোজিশন, বলো। জিএসটি গুছই আছে ইউনিট 20-21 আপডেট করছেন, বলো। আচ্ছা, আরে বাট তো আমরা পড়ে আসছি, দেখো ইউ আর বাট এ চাইল্ড, দেখো ইউ আর বাট এ চাইল্ড, ইউ আর অনলি এ চাইল্ড, অনলি, তাহলে অনলি যখন ছিল তখন সেটা অ্যাডভার্ব ছিল, মুখস্থ বিদ্যা। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে নান বাট কি, বাট ছাড়া হিসেবে ব্যবহৃত হয়েছে, নান বাট প্রিপোজিশন। আমার কি পুরো সেন্টেন্স পড়া লাগে, অর্থ করা লাগে?
আমার কি অর্থ করা লাগে, পুরো সেন্টেন্স পড়া লাগে না, আমি শুধু দেখবো আগে পিছনের ওয়ার্ডগুলো দেখবো, অ্যান্সার করে দেবো, ঠিক আছে। বাট কি প্রিপোজিশন, তারপর দুটো বলো, করেই তো দিলাম অর্ধেক। তারপরে 3 নাম্বার আসি, হি ইজ পোর বাট অনেস্ট, এখানে কি সে বাট কিন্তু হিসেবে ব্যবহৃত, তাহলে কনজাংশন, বাট কনজাংশন, বাট মিন ওভার্স, আর এটা 1000 বার করেছি। প্রথম বাট কি হবে আমার, প্রথম বাট হবে ভার্ব, প্রথম বাট হবে ভার্ব। আচ্ছা, তাহলে আমার চাইছে কি প্রিপোজিশন, তাহলে অ্যান্সার উইল বি বি নাম্বার, ঠিক আছে। তুমি ডাইরেক্ট তুমি লাইভ কোশ্চেন করতেছো, এখন সমস্যা হচ্ছে, তাহলে এতক্ষণ আমি যে হর বিএসি বগাও আবল তাবল পাগলের মতো বগলাম, এখন বোঝা যায় কেন বগলাম। দেখো প্রিপোজিশন, ফটাফট ভাই ভিডিও পজ দিয়ে নোট করে রাখো, দরকার স্ক্রিনশট মারো, কটাকার 3 আঙুল সাক সাক করে টান মারো, ঠিক আছে। চলো, আচ্ছা এটা এটা তো দেখালাম, এই জিনিসটা নোট করে রাখো। দ্য মিটিং কেম টু এ ক্লোজ, আর এ মানে কি আর্টিকেল, আর্টিকেল পরে কি বসে, নাউন বসে, নাউন। জানি না আমার কি সেন্টেন্স পড়া লাগে, সেন্টেন্স পড়া লাগে না ভাই, হেয়ার ক্লোজ ইজ হবে এ নাউন, ঠিক আছে। দেখো আরে ভাই গুলির মতো এসব আমরা করবো মনে করো 2 সেকেন্ডে, প্রশ্ন দেখেই মনে করো ধামাধাম উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আর একটা বিষয় থাকে তোমাদের বিষয়টা ইদানিং অ্যাডভান্স, মানে আমার প্রতিটা ক্লাসে আমরা একটা এক্সট্রা নলেজ গ্যাদার করি না, এক্সট্রা নলেজের পালা এখন। তোমরা মেয়ে বান্ধবী বানাও, তার কাছ থেকে টিপস নাও, নিয়ে তার বান্ধবীদের পটাও, ঠিক আছে। এই জিনিসটা করবা না ভাই, এই জিনিসটা কেন করবা না, দেখো তোমার একটা সহজ কথায় বলি, সাপ ধরার জন্য সাপের কাছ থেকে পরামর্শ নিতে হয় না, তুমি ওঝার কাছে যাও, ওঝা বলে দেবে কেমনভাবে সাপ ধরতে হয়, ঠিক আছে। তাহলে তোমার বান্ধবীর কাছ থেকে বান্ধবীরে পটানোর, মানে সরি বান্ধবীর কাছ থেকে পরামর্শ নিয়ে ক্রাশে পটানো, এটা কোনো মানে হবেই না, কোনোদিনই সম্ভব না, ঠিক আছে। তার থেকে তুমি একটা ওঝার কাছে যাও, ঠিক আছে, প্লে বয়ের কাছে যাও, ঠিক আছে, যার 10-20টা এক্স ছিল, এখনও 5-6টা রিলেশন চালাচ্ছে, তার কাছ থেকে অ্যাডভাইস নাও, পড়বে, ঠিক আছে। কি এটা কি বলে, আমাদের বাড়তি নলেজ, ঠিক আছে, বাড়তি টিপস অ্যান্ড ট্রিক্স। যে দেখো অনেকক্ষণ একঘেয়েমি ক্লাস হয়েছে তো, চলো নেক্সট। নেক্সট কি, প্রিপোজিশন ভার্সেস কনজাংশন, আরে আমরা তো জানি, দেখো সেন্টেন্সের পরে প্রিপোজিশন যুক্ত করে নাউন বা প্রোনাউন কে, তাই তো। তারপর ভার্সেস সেন্টেন্স এর মাঝখানে বসে কনজাংশন, যা সেন্টেন্সকে যুক্ত করে। আরে এটা তো আমরা শি ওয়ার্কস অ্যাজ এ টিচার, মানে এখানে বিষয়টা আছে একই অ্যাস, যে নিজে প্রিপোজিশন হয় সেই একই অ্যাস আবার কনজাংশন হয়, তাহলে সেই অ্যাস যেহেতু নাউনকে যুক্ত করলো সে হলো প্রিপোজিশন। আর আই কুড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ ইল, সেটা হবে কনজাংশন। আই ওয়াজ ইল পাস্ট ইন্ডিফিনাইট টেন্স, টেন্স চিনা যায়, তাই এটা ফাইনাইট, আলাদা একটা স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। নোট করো ভাই, পোস্ট দিয়ে নোট করো, আমরা সেই শিখতেছি, মজা লাগতেছে না, লাগবেই, মজা তো লাগবেই। চলো নেক্সট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, লাইক কোন সেন্টেন্সে লাইক অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বলো আমারে। মেডিকেল কোশ্চেন, দেখো ম্যাট মেডিকেলে আসছে ভাই, মেডিকেলের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন বলো। দেখো প্রথমে দেখি আমরা, উই শুড নট সি হিম লাইক এগেইন, এইখানে লাইক, আমরা তাকে আর আগের মতো দেখি না, ঠিক আছে। হিম পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ নাউন, ঠিক আছে, আমরা তাকে আর আগের মতো দেখি না। তারপরে চিলড্রেন লাইকস, এটা আমরা সবাই জানি, চিলড্রেন লাইক সুইট, লাইক কি হবে আমার ভার্ব। নেক্সট, দে আর মেন অফ লাইক কি বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, তারা একই রকম গড়ন এবং উচ্চতার মানুষ, এখানে লাইক কি হবে অফ, বলো ফটাফট লাইক কি হবে, লাইকরে বাদ দাও, লাইকরে বাদ দাও, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রিপোজিশন, প্রিপোজিশন, ঠিক আছে, লাইক, হ্যাঁ ঠিকই আছে, লাইকরে বাদ দাও, সেন্টেন্স কি হয় বলো, সেন্টেন্স কি হয়, সেন্টেন্স কিন্তু হয়ে যায়, অর্থে কোনো সমস্যা হয় না। দেখো তারা একই, এই যে লাইক মানে রকম, বাদ দিলাম, তারা একই গড়ন এবং উচ্চতার মানুষ, আমার লাইক কি অ্যাডজেক্টিভ, কই লিখি, এই যে গুলির মতো টান দেবো ভাই এবার, ডু নট টক লাইক দ্যাট, ওভাবে বলো না, লাইকরে বাদ দাও, ডু নট টক দ্যাট, ওটা বলো না, সেন্টেন্স হলো না, অর্থ বদলে গেল, তাই তো। লাইক কি এখানে প্রিপোজিশন,
এভাবে পড়ে যাওয়া, প্রশ্ন দেখবা অন্তত পার্টস অফ স্পিচ থেকে। এভাবে আমরা আরও সব টপিক ক্লিয়ার করব, সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে করে যাবা, ইনশাল্লাহ ভাই হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি কি আছে। আচ্ছা, দ্য বেবি স্মাইলস লাইক, আরে এটা তো আমরা জানি, লাইক ইস মাদার, নাউন বা প্রোনাউনকে যুক্ত করেছে, এটা প্রিপোজিশন, তাই তো। দ্য বেবি স্মাইল লাইক ইটস মাদার ডাজ, আলাদা ফাইনাইট ভার্ব, টেন্স চিনতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কনজাংশন। তারপর ট্রাই করো নিজে নিজে, বলো কুয়েট 12-13 কোশ্চেন। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কি হবে বলো, কি হবে রাউন্ড। আচ্ছা, দ্য সান নাউনকে মডিফাই করে আমার নাউন, তাই তো। তাহলে এটা হয় প্রিপোজিশন নয় অ্যাডজেক্টিভ, বাদ দাও রাউন্ড। দ্য সান মুভস দ্য আর্থ মুভস দ্য সান, পৃথিবী কি সূর্যকে ঘোরায়, অর্থ হলো না। তাহলে আমার এটা কি হবে বলো, এটা কি হবে ভাই, প্রিপোজিশন হবে, প্রিপোজিশন অ্যান্সার। নোট করো ফটাফট, ভিডিওটা পজ দিয়ে নিজে একবার ট্রাই করো। আমি আগোছি, তারপর আমি যখন সরে আসতেছি ভিডিওটা পজ দাও, নিজে একবার ট্রাই করো ভাই, কাজে লাগবে, ঠিক আছে। চলো তারপর, আচ্ছা আরে আই শ্যাল হেল্প, কি বিসিএস, আরে বিসিএস 21-এর প্রশ্ন এইসব বিসিএস এ আসে। দেখো, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মে, আমরা কি জানি, ন্যারেশনে পড়েছি, না 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 ন্যারেশনে পড়িনি, আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি। provided provided that, providing that, is equal to pink অর্থাৎ if, তাই তো। তাহলে প্রোভাইডেড মানে কি বলো, প্রোভাইডেড কি হবে, প্রোভাইডেড মানে হলো ইফ। তাহলে ইফ, এখানে যদি আমি ইফ দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে এটা, অবে মি, ইউ অবে মি, প্রেজেন্ট ইনডিফিনাইট, আই শ্যাল হেল্প ইউ ফিউচার ইনডিফিনাইট, ঠিক আছে। তাহলে দুটো কনজাংশন, অ্যান্সার উইল বি কনজাংশন, ঠিক আছে। আমি যে জিনিসটা শিখাইছি তার ভিতরেই আছে, ঠিক আছে, কোনো বাইরে যায়নি। দেখো ভিডিও পজ দাও, বিষয়টা নোট করো। চলো চলো, এইসব আছে। দেখো এখন বোঝা যাচ্ছে যে এতক্ষণ আমি কি করালাম, বক বক কি করলাম। দেখো তারপরে কি সেটা ম্যাথ মেডিকেলে আছে। আচ্ছা, দ্য ওয়ার্ড স্টিল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, স্টিল, স্টিল এখানে অ্যাডজেক্টিভ কোনটায় হয়েছে বলো, সময় দিলাম বলো, স্টিল অ্যাডজেক্টিভ কোনটায় হয়েছে। আচ্ছা প্রথমে দেখি, প্রথমে স্টিল আমি খুঁজে বের করব, স্টিল কোন জায়গায়, স্টিল 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 স্টিল। দেখো, হি হেয়ার্ড এ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট, সে গভীর রাতে একটা তীক্ষ্ণ কান্নার আওয়াজ শুনতে পেল। তাহলে আসে আমার আর্টিকেল প্রিপোজিশন, তার মাঝে নাউন বসে। পুরো সেন্টেন্স পড়া লাগে, লাগে না, প্রিপোজিশন আর আর্টিকেল, তার মাঝে নাউন বসে। তারপর দেখো, তারপর কি, মাদার্স স্টিল দেয়ার বেবিস উইথ এ লৌরি সং, লৌরি হিন্দিতে আছে না, লুলি সং মানে লৌরি, ঘুম পাড়ানির গান, ঠিক আছে। মায়েরা এখনও তাদের বাচ্চাদের ঘুম পাড়ানোর গান শোনায়। তাহলে এখানে স্টিল ভার্ব হবে, এখানে স্টিল ভার্ব হবে, ঠিক আছে। তারপর দেখো, মস্কিটোস লে এগ ইন স্টিল ওয়াটার, ঠিক আছে। মস্কিটোস লে এগ ইন স্টিল ওয়াটার, এখানে আর তার লাস্টে কি আছে, নাউন আছে, নাউনকে মডিফাই করতেছে স্টিল, হয় প্রিপোজিশন নয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাউন দেখার আগেই তোমার এটা মনে মনে চলে আসতে হবে, হয় প্রিপোজিশন নয় অ্যাডজেক্টিভ, স্টিল বাদ দাও। সেন্টেন্স হয় মস্কিটোস লে এগ ইন ওয়াটার, কোনো সমস্যা নেই, মশা পানিতে ডিম পারে, কোনো সমস্যা আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর হি ইজ স্টিল ইন আইডলনেস, হি ইজ স্টিল ইন আইডলনেস, সে এখনও অলসতার মধ্যে আছে। হি ইজ ইন আইডলনেস হচ্ছে না, আমার অর্থ বদলে আসছে, প্রিপোজিশন।
প্রিপোজিশন। ফটাফট নোট করো ভাইয়া, নোট করো। চলো, আচ্ছা, আর ইউ অ্যান আর্লি রাইজার? বলো। অ্যান আর্টিকেলের পরে কি বসে? বলো বলো। এটা মেডিকেলে আইসে আপডেট করছেন, বলো। আর্লি। দেখো নিচে আর একটা দিছি, এটা পরে, এটা পরে, আগে উপরেরটা বলো। বলো বলো। অ্যান আর্লি রাইজার। রাইজার কি? রাইজার হচ্ছে নাউন, অবজেক্ট রাইজার না, তাহলে রাইজারকে মডিফাই করে আর্লি, হয় প্রিপোজিশন নয় অ্যাডজেক্টিভ। রাইজার বাদ, এই আর্লি বাদ দাও, আর্লি বাদ দাও। হি ইজ অ্যান রাইজার। কি বলা যায়, এটা তো কনসেপ্ট অনুযায়ী প্রিপোজিশন আছে, কিন্তু আমার অপশানে নেই, তাহলে আমি যাবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমার হবে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আর্লি রাইজার, রাইজার অ্যাডজেক্টিভ। তারপর লাস্টে আসি, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে এল ওয়াই আছে, এটা হবে অ্যাডভার্ব। সকাল সকাল ঘুম থেকে ওঠে, ঠিক আছে, এটা হবে অ্যাডভার্ব। পার্থক্য বোঝা যায়? হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটাই হচ্ছে পার্থক্য ভাই। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে চলো নেক্সট, কেন এখানে অ্যাডভার্ব হলো? গেটস আপ, সকাল সকাল ওঠে, মডিফাই করতেছে ভার্বকে, তাই আমার আর্লি হবে অ্যাডভার্ব। ঠিক আছে, চলো তারপরে দেখি কিসের কোশ্চেন। আচ্ছা আইইউ, আচ্ছা ইসলামিক ইউনিভার্সিটি গ ইউনিটে আসছে, দুইবার আসছে। ফিউ নো হোয়ার হি ইজ, খুবই কম সংখ্যক লোক জানে সে কোথায় আছে। ফিউ, বলো ফিউ কী হবে? বা এটা সহজ, সাবজেক্ট পজিশনে আছে, ভালোভাবে দেখো, তুমি পারবা। এটা সাবজেক্ট পজিশনে আছে। সাবজেক্ট পজিশনে হয় নাউন নয় প্রোনাউন, আমি আগে অনেকবার বলেছি, হয় নাউন নয় প্রোনাউন। সাবজেক্ট পজিশনে মানে কী আছে? আমার ফিউ আছে, তাহলে ফিউ প্রোনাউন হবে, নাউন হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কিছু সংখ্যক লোকের কথা বলা হয়েছে, লোকের নাম উল্লেখ করা হয়নি, তাই ফি হবে প্রোনাউন। ঠিক আছে, চলো। আচ্ছা, হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, সে যথেষ্ট জ্ঞানী ছিল অফারটি অর্থাৎ প্রস্তাবটি গ্রহণ করতে। ম্যাট 18-19 করছেন। আচ্ছা, এনাফ, এনাফ কি বলো? এনাফ কি? সুন্দর একটা কোশ্চেন, বাহ সুন্দর একটা কোশ্চেন। দেখো, এনাফ হবে অ্যাডভার্ব। কেন হবে? হি ওয়াজ ওয়াইজ এনাফ, এনাফ কাকে মডিফাই করতেছে? ওয়াইজ কি? যথেষ্ট জ্ঞানী। হি এনাফ জীবনেও না, সাবজেক্টের সাথে এনাফের সম্পর্ক নেই। আছে কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভ মডিফাই কে করে? অ্যাডভার্ব করে, তাই তো? তাহলে আমার কি হবে? এটা অ্যাডভার্ব। নোট করে নাও, অ্যান্সার হবে অ্যাডভার্ব। আর এই যে এনাফের কনসেপ্ট আসো, ডিউতে এসেছিল এনাফ ইন এজ, এটা জানাবার এটা জানাবার, কোনটা কি আমার জানাও। এই এনাফটা কি আর এই এনাফটা কি? ঠিক আছে, এনাফের কনসেপ্ট একটা শর্ট ট্রিকও আছে, এনাফটা একটু কমপ্লেক্স, ঠিক আছে, এনাফটা একটু কঠিনও আছে। বলো আমারে, এনাফ ইজ এনাফ মানে যথেষ্ট হয়েছে, প্রথম এনাফ প্রোনাউন, এটা কঠিন আছে। আগে অনেক কিছু করিছো, সেটা এখন আর ভাল লাগে না, মানে যথেষ্ট হয়েছে, আমি আর করবো না, গেল। এনাফ ইজ এনাফ মানে যথেষ্ট হয়েছে, পরে এনাফ কি হবে তাহলে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পরের এনাফ হবে অ্যাডজেক্টিভ, প্রোনাউন সম্পর্কে তথ্য দিল, তাই আমার পরের এনাফ অ্যাডজেক্টিভ। এবার হি হ্যাজ এনাফ মানি, এই এনাফ কি? আর হি ইজ ওল্ড এনাফ। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, ই ফর কি? এটা AEN শর্ট ট্রিক, ই ফর এনাফ, এন ফর নাউন বা প্রোনাউন। এন ফর নাউন বা প্রোনাউন, এ ফর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে এনাফ থাকলে, অ্যাডজেক্টিভ ওল্ড, অ্যাডজেক্টিভের পরে এনাফ থাকলে, মানে সরি, অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়, আমার ওল্ড হবে অ্যাডজেক্টিভ, তারপর থাকবে এনাফ। আর নাউনের আগে এনাফ হয়। হি হ্যাজ এনাফ মানি, এটা নাউন, তার আগে এনাফ হয়। ঠিক আছে, ট্রিক দেখো, এটা হলো শর্টকাট। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়, নাউন বা প্রোনাউনের আগে এনাফ হয়। ভিডিও পজ দিয়ে নোট করো।
এনাফের কনসেপ্ট একটু কঠিন, বেশি না, হালকা একটু কঠিন। চলো নেক্সট। আচ্ছা তারপর কি এটা, আচ্ছা দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আরে এটা একদম সহজ, এটা সবাই পারবে আমার ধারণা। এটা এই পর্যন্ত যারা ক্লাসে অন্তত আছে তারা সবাই পারবে, কারণ আমার আফটার দুইটা ইন্ডিপেন্ডেন্ট এই সেন্টেন্সকে যুক্ত করেছে। আফটার কনজাংশন, আফটার হলো এ কনজাংশন, ঠিক আছে এটুকুই। চলো তারপর এটা করেছি, হ্যাঁ ঠিক আছে। তারপর চল, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজড দ্য ওয়ার্ড ডাউন অ্যাজ অ্যাডভার্ব। তাহলে কি মেডিকেল 9-10 আছে, ট্রাই টু ডাউন হিম, ঠিক আছে ট্রাই টু তাকে নামাইতে চেষ্টা করো। ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, জর্জ নেমে এলেন, রয়্যাল রাজকীয় জর্জ নেমে এলেন, ঠিক আছে। আর ট্রাই টু ডাউন হিম, তো আমার প্রথম ডাউন, ঠিক আছে, ট্রাই টু ডাউন হিম। দেখো প্রথম ডাউনে আগে নিজেরা চেষ্টা করে নাও। আচ্ছা এর আগের স্লাইডটা, হ্যাঁ ঠিক আছে। প্রথম দেখো ট্রাই টু ডাউন হিম, তাকে নামাইতে চেষ্টা করো, এটা ভার্ব। আচ্ছা ডাউন ওয়েন্টটা রয়্যাল জর্জ মানে নিচে নেমে এলেন, তাহলে প্রথম এটা হবে অ্যাডভার্ব। এই যে নিচে নেমে এলেন, কোথায় নেমে এলেন, নিচে নেমে এলেন, ভার্বকে মডিফাই করে আমার অ্যাডভার্ব, ঠিক আছে। এখন তো বোঝা যায় তাই না, ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। রাজকীয় জর্জ নেমে এলেন, দ্য ডাউন ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, ঠিক আছে। তো দেখো আমি যদি এখানে ডাউন কেটে দিই, দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, কোনো সমস্যা আছে? সমস্যা আছে কোনো? দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, তাহলে আমার কি হবে, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর শি কেম ডাউন দ্য হিল, সে পাহাড় বেয়ে নেমে এলেন। এখানে পাহাড় বেয়ে নেমে এলো, এখানে যে ডাউন কেটে দিই, শি কেম দ্য হিল, সে পাহাড় এলো, হলো না, সে পাহাড় এলো, শি কেম দ্য হিল, সে পাহাড় এলো, হবে না, তাহলে এটা হবে প্রিপোজিশন। এভাবে মনে হয় কোনোদিন করোনি, ঠিক আছে। এটাই হলো অ্যাডমিশনের পড়া, নোট করে নাও। তাহলে আমার অ্যান্সার কি ছিল, অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলো বি, অ্যাডভার্ব বি হবে অ্যান্সার, ঠিক আছে। একটা অপশান দেখাতে পারতাম, আমি সবকটা দেখাইছি। নেক্সট, ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। বিসিএস 40-এ আসছিল, পাস্টের প্রিপোজিশন কি বলো। দেখো প্রথমে দেখো আমি দেখাই, পাস্ট এখানে আছে, রাইটিং লেটার ইজ এ থিং অফ দ্য পাস্ট, আর্টিকেলের পরে নাউন বসে, ছোটোবেলাতে করে আসতেছি, মানে প্রথমের থেকে ক্লাসের প্রথমের থেকে করে আসতেছি। আই লুক ব্যাক অন দ্য পাস্ট, আর্টিকেল, তারপরে নাউন বসে, সহজ। উইদাউট রিগ্রেট, আই কল্ড আউট টু হিম অ্যাজ হি র্যান ফাস্ট, র্যান কি, র্যান হলো ভার্ব, ভার্বকে পাস্ট মডিফাই করলো, তাহলে ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই অ্যাডভার্ব করে। তারপর দেখো, তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি হ্যাজ পাস্ট হার প্রাইম, ঠিক আছে। এইখানে পাস্টকে বাদ দাও, সেন্টেন্স কিন্তু হবে না। সেন্টেন্সের মানে কি দেখো, তানিয়া একটা অসাধারণ গায়ক ছিল, কিন্তু তার যে সুবর্ণ একটা সময় প্রতিটা সিঙ্গারের থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে লতা মঙ্গেশকরের গান ওই কালের লোকজন ভালো শুনতো, এখন কিন্তু আমরা শুনি না, অরিজিৎ সিং শুনি। তেমনই একটা সময় আসে অরিজিৎ সিংয়ের গান কেউ শুনবে না, তেমনই শি হ্যাজ পাস্ট হার প্রাইম, সে তার সুবর্ণ সময় পার করে এসেছে। পাস্ট বাদ দাও, সেন্টেন্সের কোনো মর্মার্থই থাকে না, পাস্ট হবে প্রিপোজিশন। পাস্ট বাদ দেওয়া যাবে না। দেখো এভাবে করতে হবে ভাই, তাহলে অ্যান্সার কী হবে, ডি নাম্বার, তাই তো, প্রিপোজিশন। অ্যান্সার ডি নাম্বার, প্রিপোজিশন। চলো তারপরে দেখি কি আছে। আরে রে দেখালাম কখন, আচ্ছা যাই হোক, আইডেন্টিফাইড দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, কি আছে, ফ্লাড লিভ পিপুল, কি ভার্নারেবল, সরি অনেকক্ষণ লিখি তো ভাই,
ভালনারেবল টু ওয়াটার বর্ন ডিজিজ, বন্যা মানুষকে পানিবাহিত রোগের ঝুঁকিতে ফেলেছে। এখন দেখো ভালনারেবল কাকে মডিফাই করে, পিপুলকে না নাকি ফ্লডকে? ফ্লড ভার্নালেবল, ভার্নালেবল মানে হলো দুর্বল, দুর্বল বা অরক্ষিত, অরক্ষিত। ভার্নারেবল, ভালনারেবল, হ্যাঁ এবার ঠিক আছে, ভালনারেবল। তো দেখো ফ্লাড ভালনারেবল মানে কি, বন্যা দুর্বল না, পিপুল ভালনারেবল, মানুষ দুর্বল। তো মানুষ সম্পর্কে তথ্য দিচ্ছে কি আমার, অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ। ভালনারেবলটা বাদ দিয়ে দেখো সেন্টেন্সে কিন্তু অর্থ হয়ে যাবে, ঠিক আছে। ফ্লাড লিভ পিপুল, ফ্লাড লিভ টু, ফ্লাড লিভ পিপুল টু ওয়াটার বোর্ন ডিজিজ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। নোট করে নাও, কি জিএসটিতে আসছে এটা। আচ্ছা, উই আর ডান ফর টুডে, আজকের মতো ক্লাস এ পর্যন্তই। তো ভাই পার্টস অফ স্পিচ ডিটেকশান এই টপিকটা শেষ। এখন যে যত প্র্যাকটিস করবে, আমি যে বিষয়টা বুঝালাম, দেখলে আমি যখন কোশ্চেন সলভিংয়ে আসলাম তখন কি কোনো সমস্যা হয়েছে? পুরো পানির মতো ক্লিয়ার হয়েছে না বিষয়টা? তো যেভাবে পড়াইছি ক্লাসটা দরকার আরেকবার টেনে দেখো, সমস্যা নেই, বাট প্র্যাকটিস করা লাগবে ভাই, শুধুমাত্র ক্লাস দিয়ে গেলে হবে না, নিজে প্র্যাকটিস করা লাগবে, বাকিটা তোমার প্র্যাকটিসের উপর, ঠিক আছে। তো অ্যাডমিশন ফেজ আমি বুঝি, মন দিয়ে পড়ো, ঠিক আছে, আশা করি আল্লাহর দোয়ায় হয়ে যাবে। গুড বাই।